আচ্ছা, ডিজিটাল কি বলেন তো? আমি একদম প্রথম যে ইন্ট্রোডাকশন যে ক্লাসটা হয়েছিল সেটাতে বলেছিলাম। মানে ম্যাম ওই যে 01 দিয়ে ম্যাম যে হ্যাঁ, অ্যানালগে কি প্রকাশটা ছিল? অ্যানালগে আমরা সার্ভার ছিল ma'am। অ্যানালগে আমরা কি দিতাম? ইনপুট দিতাম হচ্ছে এরকম, যাই না? তার মানে কি হচ্ছে, আমার টাইমের সাথে সাথে কি হচ্ছে, আমার সিগন্যালটা চেঞ্জ হচ্ছে। বা ডিজিটালে আমরা হচ্ছে দুইটা লেভেল নিয়ে কাজ করব, আইদার 0 অথবা হচ্ছে 1। তার মানে এখন সিগন্যালটা যদি আমি এভাবে আঁকি, তার মানে কি হচ্ছে 1 আর 0, আবার 1 আর 0। ঠিক আছে? সো এই অংশটা আমরা বলি 1, এই অংশটা 0, এই অংশটা হচ্ছে 1। তার মানে ডিজিটালে কি হবে, মাত্র দুইটা লেভেল থাকবে, আইদার লেভেল হাই বা লজিক হাই, অথবা হচ্ছে লজিক লো বা হচ্ছে গিয়ে 0। হ্যাঁ, হাই মানে আমরা বলি হচ্ছে লজিক 1 বা হচ্ছে গিয়ে 1ও বলতে পারি, আর লো মানে হচ্ছে কি লজিক লো মানে হচ্ছে কি 0। সো আমরা ডিজিটালে হচ্ছে এই দুটো লেভেল নিয়ে হচ্ছে কাজ করব। সো ডিজিটালের বিভিন্ন গেটস আমরা পড়ার আগে ফার্স্টে যে জিনিসটা দেখবো, আপনাদের ডিজিটালের যে নাম্বারিং সিস্টেম, বাইনারি নাম্বার, সেগুলো সম্বন্ধে আজকে আমরা একটু ধারণা নেব। সো নাম্বার সিস্টেমস নিয়ে যদি আমি কথা বলি, সো নাম্বার সিস্টেম আপনারা এগুলো অলরেডি পড়ে আসছেন, তাই না? কয় ধরনের নাম্বার আছে আমরা আপাতত এখানে দেখতে পাচ্ছি? কি 4 ডেসিমাল। ধরনের ম্যাম। হ্যাঁ, কি বলেন? 4 ধরনের ম্যাম। 4 ধরনের, হ্যাঁ। ডেসিমাল, বাইনারি, অক্টাল, আর একটা কি হেক্সাডেসিমাল। তো এখন এগুলো হচ্ছে আমাদের 4 ধরনের টাইপ। এদের বেস কি? বেস হচ্ছে দেখেন ডেসিমালের কি 10। তার মানে কি হচ্ছে ডেসিমালে কয়টা ডিজিট থাকবে? 10টা ডিজিট থাকবে। এবং আমরা জানি কত থেকে? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা ডিজিট নিয়ে হচ্ছে আমার ডেসিমাল নাম্বার সিস্টেমটা হচ্ছে গঠিত। আচ্ছা, এরপরে আসি বাইনারি। আমরা এই বাইনারি নিয়ে কাজ করব হচ্ছে ডিজিটালের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে আমি যদি দেখি যে আমার কি হচ্ছে, বাইনারির বেস হচ্ছে 2। তার মানে আমার কয়টা ডিজিট থাকবে? 2টা ডিজিট থাকবে। হ্যাঁ, বেস মানে হচ্ছে কয়টা ডিজিট থাকতেছে? 2টা ডিজিট থাকতেছে। সো 2টা ডিজিট কি হবে? 0 আর হচ্ছে 1। আচ্ছা, এরপরে হচ্ছে আরেক ধরনের নাম্বার আছে, সেটা হচ্ছে অক্টাল। ঠিক আছে? অক্টাল মানে হচ্ছে 8, বেস হচ্ছে 8। এবং অক্টালের ডিজিট কয়টা থাকবে? 8টা থাকবে, 0 থেকে 7 পর্যন্ত। এরপরে আসবে হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে কি? 16। তার মানে হচ্ছে বেস হচ্ছে আমার 16, হেক্সাডেসিমাল। হেক্সা মানে 6, আর ডেসিমাল মানে কত? এই যে কিছুক্ষণ আগে দেখেছেন 10। তাহলে হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16, বেস হচ্ছে 16। তার মানে আমার সংখ্যা ডিজিট থাকবে কয়টা? 0 থেকে 9 পর্যন্ত, এই যে এই 10টা। আর যে বাকি 6টা ডিজিট, সেটা কি? এ বি সি ডি ই এফ, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে এই এ বি সি ডি ই এফ এগুলো হচ্ছে আমার কি ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত। বোঝা গেল? তাহলে এই ছিল আমার নাম্বার সিস্টেম। এখন কোন নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখেন সেই নাম্বারটা আর তার বেস দিয়ে রিপ্রেজেন্ট করি। ধরেন আপনি হচ্ছে 23 ডেসিমালে লিখবেন, তাহলে এটা ডেসিমাল বোঝানোর জন্য কি করবেন? এই যে 23 লিখলেন, লিখে এখানে হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে এই বেসটা লিখবেন। বেসটা কত? বেস হচ্ছে আমার 10। তাহলে একইভাবে আমি যদি বলি একটা বাইনারি নাম্বারকে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করেন, তো তাহলে কি করবেন? 1010, ধরেন যে কোনো একটা নাম্বার নিলাম, তারপর এখানে বেসের কত হবে? 2। ঠিক আছে? একইভাবে আমরা হেক্সাডেসিমাল আবার হচ্ছে অক্টালকেও রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ডেসিমাল নাম্বার। সো ডেসিমাল নাম্বার অলরেডি বলে ফেলেছি, কি ডেসিমাল নাম্বারের বেস কত? 10, এবং সংখ্যা বা ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টা, এবং বেস হচ্ছে 10। তাহলে দেখেন কি করা হয়, যে কোনো ডেসিমাল নাম্বারকে, যে এখানে কথাটা বলা আছে, এই যে each number in the decimal system can be represented as a summation of products of the base raised to a power and the digit. সো এইটার মানে কি, দেখেন আমরা কি যে কোনো ডেসিমাল নাম্বারকে কি করতে পারি, তাদের হচ্ছে এই বেসের পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন হচ্ছে দেখেন 2618, এটা একটা নাম্বার। সো এই নাম্বারটার যদি আমি পজিশন চিন্তা করি, এটা কি? এটা কোন পজিশন? 0 পজিশন। তারপরে এটা 1 পজিশন, এটা হচ্ছে 2 পজিশন, এটা হচ্ছে 3 পজিশন। এগুলো আপনারা পড়েছেন না যে একক, এটা কি বলতো বাংলায়?
একক, দশক, শতক, তাই না? স্থানাঙ্ক বলতো। হ্যাঁ, স্থানাঙ্ক বলতো। এই যে তাহলে দেখেন এটা কি আমার শূন্য পজিশন। প্রথম যে পজিশনটা রাইটের সেটা হচ্ছে আমার শূন্য, তারপর এটা কি এক পজিশন, তারপরে 2 পজিশন, তারপরে 3 পজিশন। এরপরে যদি আরেকটা সংখ্যা থাকতো 4 তাহলে সেটার পজিশন কত হতো? 5। এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখন এইটা সমান সমান অ্যাকচুয়ালি কি লেখা যায় সেটা যদি আমরা দেখি। আচ্ছা, তার মানে কি দেখেন 8 ইনটু আমরা কি বলেছি বেসের পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করব এই পজিশন গুলোকে। তাহলে 8 ইনটু 10 টু দি পাওয়ার কত? 0। তারপরে কি হবে 1 ইনটু 10 টু দি পাওয়ার এই পজিশনটা, এটার পজিশন কত? 1, তাহলে এই যে 1। তারপরে 6 ইনটু 10 টু দি পাওয়ার কত? এটার পজিশন নাম্বার কত? 2, এই জন্য 2। একইভাবে 2 ইনটু 10 টু দি পাওয়ার 3, কারণ এই যে এই 2 এর পজিশন হচ্ছে 3। তাহলে এখন যদি এটাকে গুণ করেন তাহলে কি 10 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে কি থাকতেছে? 8 ইনটু 1, 1ই থাকতেছে। আচ্ছা, আবার 1 ইনটু, আচ্ছা আগে পরেরটা আসি। 10 টু দি পাওয়ার 1 মানে কত? 10। তাহলে 1 ইনটু 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 ইনটু 10ই থাকতেছে। তারপর 10 স্কোয়ার মানে কত? 100, তার মানে 6 ইনটু 100। তারপর 10 কিউব মানে কত? 1000, 2 ইনটু 1000। তাহলে এখন যদি এগুলোকে গুণ করেন তারপরে হচ্ছে যদি যোগ করেন তাহলে দেখবেন আমরা কি পাবো? যে ডেসিমাল নাম্বারটা আমরা আমাদের ছিল সেই ডেসিমাল নাম্বারটাই পাবো। তার মানে কি বলতে পারি এখান থেকে যে যে কোনো ডেসিমাল নাম্বারকে আমরা কি করতে পারি? তাদের পজিশনের বেস পজিশন গুলোকে বেসের পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেই যেই পজিশনের সংখ্যা সেটাকে যদি সেই পাওয়ারটা দিয়ে গুণ করি তারপরে যোগ করি তাহলে আমরা আবার সেই ডেসিমাল নাম্বারটাই ফেরত পাবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে কি দেওয়া আছে পয়েন্টের পরের সংখ্যাগুলো। সো পয়েন্টের পরে কি হয় দেখেন -1, এই 4টার পজিশন কত? -1, আর এই 5টার পজিশন কত? -2। তাহলে এদেরকে কি করতে হবে? এই যে 4 কে 10 ইনটু টু দি পাওয়ার -1 দিয়ে গুণ দিব, আর 5 কে কি করব? 10 ইনটু 10 টু দি পাওয়ার -2 দিয়ে হচ্ছে গুণ দিব। তারপর আগের মতনই যোগ করলে আমরা আবার ওই সংখ্যাটাই পাই। সো এটা আসলে এটা বলার কারণ আপনারা এই জিনিসটা হচ্ছে কি একদম ছোটবেলায় পড়েছেন। এখন এই পদ্ধতিটাকে আমরা ইউজ করব কনভার্ট করার জন্য কোনো নাম্বারকে ডেসিমাল নাম্বারে। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এটা দেখানো হলো। আচ্ছা, এখন দেখেন এরকম একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটা একটা বাইনারি নাম্বার। সেটাকে যদি আমি ডেসিমাল নাম্বারে রিপ্রেজেন্ট করতে চাই কিভাবে করব? ফার্স্টে আমার পয়েন্ট, যেটা পয়েন্টের আগের যে সংখ্যাটা এটা কত? আমার 0 পজিশন। আমি পজিশন গুলো আগে ঠিক করে নেই। এটার পজিশন কত? 0। এটা কত বলেন তো? এটার পজিশন কত হবে? 1 1। তারপরেরটা 2 2, তারপরে 3, 3 তারপরে হচ্ছে 4। আচ্ছা, আর পয়েন্টের পরের প্রথম পজিশনটা -1, তারপরেরটা কত হবে তাহলে? -2 -2। এখন এই যে বাইনারি সংখ্যা সেটাকে আমি ডেসিমালে রিপ্রেজেন্ট করতে গেলে কি করব? এদেরকে 2 টু দি 2 এর পাওয়ার হিসেবে এখন রিপ্রেজেন্ট করব। যেহেতু আমার কি এখন আমার বেসটা কত? 2 না? সো আমি কি করব? বেসের পাওয়ার হিসেবে পজিশন গুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করব। তাহলে দেখেন কি হচ্ছে, এই যে 1 ইনটু কত হবে? 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই 1টার জন্য। তারপরে এই যে প্লাস সাইন, তারপরে কি হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 3, কারণ এটা কি 3 নাম্বার পজিশনে আছে। তারপরে কি হবে 0 ইনটু কত হবে? 2 টু দি পাওয়ার 2, পজিশন হচ্ছে 2। তারপরে 1 ইনটু কত হবে? 2 টু দি পাওয়ার 1, তাই তো? কারণ এটা হচ্ছে আমার 1 নাম্বার পজিশন। আবার কি হবে 0 ইনটু 2 টু দি পাওয়ার 0, 0 নাম্বার পজিশন। তারপরে কি হবে প্লাস, এবার কি আমরা এখন পয়েন্টের এপাশে যেহেতু চলে আসছি তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার -1, আবার প্লাস কি হবে 1 ইনটু 2 টু দি পাওয়ার -2। তাহলে এভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে দেখা যাবে কি আমি ডেসিমাল নাম্বারটা পাচ্ছি। দেখেন 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। তাহলে 1 ইনটু 16 হচ্ছে 16। 2 কিউব মানে কত? 8। 8 ইনটু 1 মানে কত? 8। আবার 0 ইনটু 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4। 4 এর সাথে শূন্য গুণ করলে শূন্যই থাকে। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। 2 ইনটু 1 কত? 2। আবার হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাই না? আর 1 ইনটু 0 কত? 0। 2 টু দি পাওয়ার -1 কত? 0.5, তাই তো? আচ্ছা, 2 টু দি পাওয়ার -2 মানে কত? 1 বাই যেটা 1 বাই, তাহলে হচ্ছে 0.25। তাহলে এইটাকে যদি সবগুলোকে যোগ করেন তাহলে আমরা কি পাচ্ছি? ডেসিমালে পেয়ে যাচ্ছি।
সো আমরা যে কোনো বাইনারি নাম্বারকে কি করতে পারবো, খুব সহজে এদেরকে তাদের পজিশন এবং বেস দিয়ে কনভার্ট করতে পারবো। সো একইভাবে হচ্ছে হেক্সাগোনালকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করা হয়েছে এবং অক্টালকেও ডেসিমালে কনভার্ট করা হয়েছে। হেক্সাগোনালের সময় কি করব, এই পজিশন গুলোকে এখন বেস কত হবে, বেস হচ্ছে 16, তাহলে 16 পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করব। তারপরে এই যে আগের মতো যোগ। আবার অক্টালের সময় কি হবে, বেস কত হবে দেখেন, বেস হচ্ছে 8, তাহলে 8 এর পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করব। তাহলে এই যে সংখ্যাটা পেয়ে যাব, তারপরে যোগ করব আগের মতো, সেটা আমি কি কনভার্ট হয়ে যাবে, অক্টাল থেকে আমার ডেসিমালে কনভার্ট হয়ে যাবে। সো এই দুটো আশা করি করা আছে, দেখলেই বুঝতে পারবেন। সো এই ছিল বাইনারি থেকে ডেসিমাল, কিভাবে একটা বাইনারি সংখ্যা থেকে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি। এখন আমরা উল্টাটা দেখব, যে আমাকে একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, সেটাকে আমি কি করব, বাইনারিতে কনভার্ট করব। সো এইটা করার সিস্টেম কি, প্রথমে হচ্ছে পয়েন্টের আগের সংখ্যাগুলো একভাবে কনভার্ট করতে হয়, পয়েন্টের পরের সংখ্যাগুলো আরেকভাবে কনভার্ট করতে হয়। সো পয়েন্টের আগে মানে যেগুলো হচ্ছে হোল সংখ্যা 26, সেটাকে আমি কিভাবে কনভার্ট করব সেটা আগে দেখি আমরা। সেটাকে কি করতে হবে, যেই সংখ্যাটা আছে সেটাকে কি করতে হবে, বেস দিয়ে ভাগ করতে হবে। সো আমার বাইনারিতে আমরা জানি বেস 2, তার মানে কি করতে হবে, এই যে এই ইন্টিজার যেটা আছে সেটাকে, ইন্টিজার পার্টটাকে আমরা বেস অথবা 2 দিয়ে ভাগ করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো রিমাইন্ডার থাকে। তার মানে আমাদেরকে এমন ভাবে নিয়ে যেতে হবে যাতে আর কোনো রিমাইন্ডার থাকে না। রিমাইন্ডারের বাংলা কি, ভাগশেষ না, জি ম্যাম। যাতে ভাগশেষ না থাকে, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই ইজি করা। তো আমরা দেখি প্রথমে হচ্ছে এই যে আমার তাহলে ইন্টিজার কত, 26, এই যে আমার 26 কে আমি 2 দিয়ে প্রথমে ভাগ করছি। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 অক্কে 2 আর হচ্ছে 3, 13, তাই না, এই যে 13 থাকলো। তাহলে এখানে কি আমার কোনো রিমাইন্ডার আছে, ভাগশেষ আছে, একবারেই তো 2 দিয়ে 26 কে ভাগ করা গিয়েছে, তাই না, 13 হলো। তার মানে কি আমার কোনো ভাগশেষ নাই। সো রিমাইন্ডার, ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার, সো রিমাইন্ডার হচ্ছে কি আমার 0, ঠিক আছে। তারপর আবার যে ইন্টিজারটা পেলাম 13 পেলাম, সেটাকে আবার কি করব, 2 দিয়ে ভাগ করব। সো এই যে 13 কে দেখেন আবার হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 13 কয়বার যায়, 6 দুগুণ 12, তাই না, তাহলে আমার 6 থাকলো এখানে, 6, 13 কে তো 2 দিয়ে ভাগ করা যায় না। সো 6 থাকলো, হাতে থাকছে কত, আমার রিমাইন্ডার কি থাকছে, 1 থাকছে না। সো এই যে এই একটা আমি এখানে লিখে ফেললাম, ঠিক আছে। তারপরে আবার এই 6 কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, কতবার যায়, 3 বার যায়। এবার কি কোনো ভাগশেষ থাকে, 3 দুগুণ তো 6, তাই না, কোনো ভাগশেষ থাকছে না, তার মানে রিমাইন্ডার হচ্ছে গিয়ে 0, এই যে রিমাইন্ডার 0। আচ্ছা, এবার আবার 3 কে ভাগ করব 2 দিয়ে, তাহলে কয়বার যায়, একবার যায় না, 2 অক্কে 2, তাহলে আমার রিমাইন্ডার কত থাকছে, 1 থাকছে, ঠিক আছে। তারপরে কি করা হয়েছে, এই যে 2 কে 1 দিয়ে ভাগ করলে কি থাকছে, এই একই থাকছে আমার রিমাইন্ডার, আর এখানে হচ্ছে আমি 0 লিখলাম। তাহলে দেখেন এখন আমি এই যে সংখ্যাগুলো পেলাম না রিমাইন্ডার, সেগুলো দিয়েই হচ্ছে আমি কি করব, এই ডেসিমালের যে এই সংখ্যাটা সেটাকে আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে কি হবে, লাস্টে যে 1টা পেলাম সেটা হচ্ছে আমার এমএসবি, বা লাস্টে যে সংখ্যাটা পাবো, এখানে 1 নাও পেতে পারি, তার মানে সেটা হবে আমার এমএসবি। এবং তারপরে কি হবে, আস্তে আস্তে উল্টা দিকে যে পাচ্ছি আমি হচ্ছে আমার এলএসবি। এখন এলএসবি আর এমএসবি মানে কি আপনারা বোঝেন, হোয়াট ইজ এলএসবি আর হোয়াট ইজ এমএসবি? এলএসবি মানে কি, এমএসবি মানে কি? least significant bit ম্যাম are লেস সিগনিফিকেন্ট বিট আর হ্যাঁ, লিস্ট সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, তাই না, এম স্ট্যান্ড ফর মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। সো একটা যদি নর্মাল একটা জিনিস চিন্তা করেন, মনে করেন হচ্ছে আপনার কাছে আছে 2005 টাকা, ঠিক আছে, 2005 টাকা আপনার কাছে আছে। এখন এর মধ্যে লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, 2 নাকি 5, কি মনে হচ্ছে? ma'am 2 5 লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে 5, ঠিক আছে, আর এইটা হচ্ছে 2টা হচ্ছে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা এভাবে চিন্তা করেন, আপনাকে আমি যদি বলি এই 5 টাকা আমাকে ধার দাও, ঠিক আছে, তার মানে 5 টাকা যদি 2000 টাকা থেকে 2005 টাকা থেকে 5 টাকা যায়, তাহলে থাকে কত, 2000 টাকা, তাই না।
কিন্তু আমি যদি বলি এই যে এই দুইটা মানে এটার পজিশন কত, এটা যদি 0 1 2 3 3 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশনের ভ্যালুটা কি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট না? আমি যদি বলি 2, এটা মানে কত, এটা তো 5, এখানে 0 আছে, তাই আমি যদি বলি 2000 টাকাই ধার দিয়ে দাও, তাহলে তোমার কাছে বাঁচবে কত টাকা? 5 টাকা। তার মানে এই দুইটা যদি চেঞ্জ করে ফেলো তাহলে কি হচ্ছে, আমার কি হচ্ছে, অনেক বড় একটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এই 5টা কি চেঞ্জ করলে খুব একটা পরিবর্তন হচ্ছে না। সো সব সময় হচ্ছে রাইট সাইডের যে বিট বা হাইয়েস্ট পজিশনের যে বিট সেটাকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং লোয়েস্ট পজিশনের যে বিট সেটাকে আমরা বলি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। বোঝা গেল? তাহলে এখন বলো তো, এটা হচ্ছে আমার যেটা আসলো সেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে এই 0 আগে বসবে নাকি 1 আগে বসবে? 1 আগে বসবে। 1 আগে বসবে, তাই না? আমরা সব সময় কি মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আস্তে আস্তে কি লিস্টের দিকে যাই, মানে আমার সংখ্যাটা হবে 1, তারপরে যে আবার 1, তারপরে 0 1 0, ঠিক আছে? সো এই 26 কে আমি কি করলাম, বাইনারিতে কনভার্ট করলাম। এখন এই যে পয়েন্টের পরের যে সংখ্যাটা আছে 625, সেটাকে কনভার্ট করার জন্য কি করতে হবে দেখেন, সেটাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে আনটিল হচ্ছে কোনো কিছু আমার রিমেইন থাকে। তাহলে দেখো 0.625 আছে, এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, থাকছে কত 1.25, তাই না? তাহলে এই 1টা আমার বের করে নিয়ে আসবো আমি, এই যে এইখানে 1, তারপরে কি হচ্ছে 0.25, এই 0.25টা কোথা থেকে আসলে, যে 1.25 এর পরে যে পয়েন্টটা আছে না, এই হোল সংখ্যাটার পরের যে পয়েন্টটা আছে, ফ্র্যাকশনাল যে সংখ্যাটা আছে আমরা সেটাকে নিব, ঠিক আছে? সো প্রথমে কি করলাম, 0.625 কে 2 দিয়ে গুণ করলাম, গুণফল আসলো কত 1.25, তাহলে এর পরে আমি কাকে গুণ করব, এই ফ্র্যাকশনটাকে, ঠিক আছে? তাহলে 0.25 কে যে আমি আবার পরের বার কি দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি। সো 0.25 কে যদি 2 দিয়ে গুণ করি কত হয়, 0.50, তাই না? এই যে 0.50, তার মানে 0.50 মানে পয়েন্টের আগে কি আছে 0, সো এই যে এখানে 0 পজিশন দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আবার কি আছে, পয়েন্টের পরে আমি কি পেয়েছিলাম 0.50 পেলাম, তাহলে 0.50 কে আবার কি করব, 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? যে 0.5 আবার 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়ে গেল, এবার আমি কি পেলাম, একটা পূর্ণ সংখ্যা পেলাম 1, আর এই পাশে কি চলে আসলো 0 0 চলে আসলো, তাহলে এই 1টা আমার এখানে চলে আসলো। এই পয়েন্টের আগের সংখ্যাগুলো হচ্ছে আমি নিয়ে নিচ্ছি, এই যে এটা 1, এখান থেকে পেলাম 0, আর এখান থেকে পেলাম 1। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার এই প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এই 1টা হচ্ছে আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে কি হবে 1 0 1। বুঝে গেল? সো যতক্ষণ না আমি কি পাচ্ছি, একটা ফুল সংখ্যা পাচ্ছি, মানে আমার এখানে কি হচ্ছে আর কোনো পয়েন্ট ভ্যালু থাকছে না, ততক্ষণ পর্যন্ত আমি বেস দিয়ে কি করব, পয়েন্টের পরের সংখ্যাগুলোকে গুণ করব। বোঝা গেল? তাহলে কোন নাম্বারকে কিভাবে, ডেসিমাল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করা যায়, এটা পারবা না তোমরা? একদম সোজা। বুঝতে পেরেছো নাকি আরেকবার বলতে হবে? জি ম্যাম, বুঝতে পেরেছি। জাস্ট কি করবা, পয়েন্টের আগের গুলোকে হচ্ছে 2 দিয়ে ভাগ করবা, আর যে রিমাইন্ডার থাকে সেগুলোকে হচ্ছে বের করে করে লিখবা, আর সবচেয়ে লাস্টে যেটা পেলা সেটা হবে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর সবচেয়ে প্রথমে যে রিমাইন্ডারটা পেয়েছো সেটা হবে আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর পয়েন্টের পরের যে বাইনারি ডেসিমাল সংখ্যা আছে সেগুলোকে বাইনারি কনভার্ট করার জন্য কি করব, পয়েন্টের পরের সংখ্যাগুলোকে আমি 2 দিয়ে গুণ করতে থাকবো, যতক্ষণ না কি আমি একটা ফ্র্যাকশন ছাড়া, একটা হচ্ছে আমার কোনো কিছু আর রিমেইন থাকবে না, ঠিক আছে, সেরকম সংখ্যা পাই। তো কি করব, এবার যে পূর্ণ সংখ্যাগুলো পাচ্ছি গুণ করে, সেগুলো কি করবে, আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এখানে দেখো নিচ থেকে উপরে গিয়েছে, আর এবার কিন্তু উপর থেকেই নিচে আসছে, এই জিনিসটা উল্টা করে দিও না। তোমরা যেটা করো পরীক্ষার সময়, এটাকে এই যে এটাকে 0টাকে হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট লিখে 1টাকে লিস্ট সিগনিফিকেন্ট লিখো, এই পাশেটা মোটামুটি ঠিকই করো, এটাকে তোমরা হচ্ছে ঘুরায় ফেলো। সো এটাকে মাথার মধ্যে ঢুকায় নাও, লাস্টে যেটা পাচ্ছি রিমাইন্ডার সেটা আমার মোস্ট সিগনিফিকেন্ট, আর প্রথমে যেটা রিমাইন্ডার পেয়েছি সেটা হচ্ছে আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা ম্যাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো। আচ্ছা ম্যাম, আমরা যদি মানে পরীক্ষার সময়ের অভাবে যদি ক্যালকুলেটরে ডাইরেক্ট করে অ্যান্সার দিয়ে দিই, কোনো সমস্যা হবে যদি ভাবে না লিখি?
হ্যাঁ, দেখে তো কি সমস্যা নাম্বার কাটা হবে। যাবে? সমস্যা হবে কারণ হচ্ছে কি, যদি তোমার এই কোয়েশ্চেনের নাম্বার থাকে, ধরো তোমাকে 1 নাম্বার বা 2 নাম্বার দিলাম, ঠিক আছে? তোমার অঙ্ক করার সময় যদি তোমার ডেসিমাল কনভার্সনের প্রয়োজন হয়, তখন তুমি ক্যালকুলেটরে তো ডিরেক্টলি করতে পারছো। কিন্তু এটাকে যদি তোমার পরীক্ষায় দেওয়া হয় যে এটাকে তুমি বের করো, তখন তোমাকে তো এই পদ্ধতিটা দিয়ে করতে হবে, ঠিক আছে? নাহলে তো এটা দেখাতাম না। তবে এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের জানার জন্য এখানে দেখানো হয়েছে। বাট যদি এটা তোমাকে আমি ধরো একটা পরীক্ষা দিলাম যে এটাকে বাইনারিতে কনভার্ট করে দেখাও, তখন তোমাকে এই প্রসেসটা ফলো করতে হবে। আর যদি ধরো কোনো একটা ম্যাথের মধ্যে তোমাকে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের প্রয়োজন হয়েছে, তখন আর এতগুলো প্রসেস করার দরকার নেই, তখন তুমি ক্যালকুলেটরে তো ডিরেক্ট ডেসিমাল থেকে সে বাইনারি কনভার্ট করেই দিবে, ঠিক আছে? তো তোমাকে কোয়েশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। আচ্ছা, একইভাবে দেখো ডেসিমাল থেকে অক্টালকেও আমরা হচ্ছে কনভার্ট করতে পারি। একইভাবে 8 দিয়ে ভাগ, আবার এই যে ফ্র্যাকশনের যে পয়েন্টের পরের সংখ্যাগুলোকে 8 দিয়ে গুণ। এটা আর দেখাচ্ছি না, এটা নিজেরা দেখে নিও। এবার আসো বাইনারি এন্ড হচ্ছে ডেসিমাল নাম্বারস। সো এখানে দেখো আমাদের একটা ট্রুথ টেবিল আছে, বাইনারি এবং ডেসিমালের কনভার্ট করে দেখানো হয়েছে। যে ডেসিমাল 0 কে আমরা বাইনারিতে 0000 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে? এখানে 16 ডিজিট বা 0 থেকে 15 পর্যন্ত দেখানো হয়েছে। আচ্ছা, এখন তোমরা তো বলতে পারো এখানে কেন দেখানো হয়েছে, তাই না? আমরা তো 0 1 এভাবেও দেখাতে পারি। সো আমরা এভাবেও কিন্তু জিনিসটা চিন্তা করতে পারি যে এটা কত, আমার 0, তারপরে 1, তারপরে বলো তো বাইনারিতে 2 সমান কত হবে? এটা তো বাইনারি, এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালু যদি চিন্তা করি, এটা হচ্ছে 0, তাই না? এটা হচ্ছে 1। তারপরে আমি যদি বলি বাইনারিতে 2 লিখো, তাহলে কি হবে বলো তো? 1 0 1 0। তারপরে 3 কত হবে বলো তো? 1 1 1 1। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তারপরে 4 কত হবে? 1 0 0 1 0 0। তার মানে দেখো কি হচ্ছে, 0 আর 1 কে আমি কি করতে পারছি, একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। বাট যখনই আমার 2 আর 3 কে রিপ্রেজেন্ট করার কথা আসছে, তখন আমরা জানি কি বাইনারিতে শুধুমাত্র দুইটা ডিজিট আছে, কি সেটা 0 এবং 1। তার মানে আমি যখন বাইনারিতে সেটা লিখি, 2 কে কিভাবে লিখি, 1 0 দিয়ে লিখি। কিন্তু এখন তোমার মন হতে পারে এখানে এতগুলো 0 কেন, তাই না? তার মানে কি আমরা জানি কি এর আগে যদি 0 অ্যাড করা আর না করা একই কথা না? হুম, জি ম্যাম, জি ম্যাম। বুঝতে পারছো? তো এই জন্য হচ্ছে এখানে এভাবে, যেহেতু আমার এখানে হচ্ছে তোমার বিট সংখ্যা হচ্ছে 4টা, এই জন্য দেখো এখানে 16 ধরনের কম্বিনেশন পসিবল হয়েছে, ঠিক আছে? এখন আমার যদি বিট সংখ্যা যদি 2টা থাকতো, তাহলে কয় ধরনের কম্বিনেশন পসিবল হতো? 4 ধরনের। 2 টু দি পাওয়ার 2, তাই না? তার মানে 4 ধরনের। তখন আমার যে আমি যদি বাইনারি থেকে ডেসিমাল, তখন আমি কত পর্যন্ত আমি ডেসিমাল রিপ্রেজেন্ট করতে পারতাম? 3 পর্যন্ত। 0 1 2 3, তাই না? আর তখন বাইনারি গুলো কি হতো, 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? বাট এখানে যেহেতু আমার এখানে একটা 15 পর্যন্ত দেওয়া আছে, সো আমার বিট কত হবে, 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? আমার যদি 8 মানে আমি 0 থেকে যদি 7 পর্যন্ত রিপ্রেজেন্ট করতাম, তখন আমার বিট সংখ্যা কত হতো, 2 কিউব। তার মানে আমার কি 8টা, এই 0 থেকে 8 এই কয়টা ডিজিটকে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করতাম, ঠিক আছে? সো এইটা একটা জিনিস। আর একটা হচ্ছে খুবই সহজ পদ্ধতি আছে তোমাদের মনে রাখার, এটা একটা কোড, সেটা হচ্ছে 8421। এই কোডটা, এই কোডটা দিয়ে খুব সহজেই হচ্ছে আমরা যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারি, ঠিক আছে? সো 8421 মানে এখানে আমি কয়টা বিট পর্যন্ত নিতে চাচ্ছি দেখো তো। এটা কিভাবে আসে, 2 টু দি পাওয়ার 0, হ্যাঁ? তারপরে দেখো 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার স্কোয়ার আর 2 টু দি পাওয়ার কিউব। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম না যে কি করেছিলাম আমরা, এই যে এখানে যদি দেখি আমরা 2 এর পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করেছিলাম, তাই না? সো সেটাকে যদি আমি এখন করতে চাই, দেখো তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। তার মানে কি হচ্ছে যে 1 2 4 8। এখন আমি বললাম যে তুমি 7 লিখো, ধরো তোমাদের এটা হচ্ছে ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, আর এটা হচ্ছে তোমাদের এর পরবর্তীতে এটা যদি বুঝো অনেক জায়গায় হচ্ছে কাজে লাগবে, কারণ হঠাৎ করে তখন করে কি সবাই পুরা টেবিলটা লিখে 7 কে ফাইন্ড আউট করার জন্য বা 10 কে ফাইন্ড আউট করার জন্য। বাট এই পদ্ধতিটা যদি জানো, এই কোডটা যদি জানো, এই কোডিং এর সিস্টেমটা 8421, তাহলে খুব সহজেই তুমি বের করতে পারবা। তাহলে এই 7
7 সমান আসলে কি লেখা যায় বলো তো? 4 প্লাস 2 প্লাস 1 মানে আমার 7 না? তাহলে কি হবে? এই যে 4 এ একটা 1 হবে, 2 তে একটা 1 হবে, 1 এ একটা 1 হবে। ঠিক আছে? আর 8 এ হচ্ছে 0। ঠিক এই পদ্ধতিতে আমি যদি বলি লিখো তো হচ্ছে 14, তাহলে কিভাবে লিখবা? কোথায় কোথায় 1 বসবে? 14 কে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো? ম্যাম 8 এ হবে, 4 এ হবে আর 2 তে হবে। 14 কে আগে ফার্স্টে ভাঙো, 8 প্লাস হচ্ছে 4, তাই না? 8 আর 4 এ কত? 12 আর হচ্ছে 2। তার মানে কি হবে? এই যে 8 এর নিচে একটা 1 বসবে, 4 এর নিচে একটা 1 বসবে, আবার 2 এর নিচে একটা 1 বসবে, আর এখানে হয়ে যাবে 0। তার মানে দেখো এটা হচ্ছে আমার 14 রিপ্রেজেন্টেশন। এই দেখো এই যে 14 ডেসিমাল, এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। আচ্ছা, আর একটা দিয়ে বলে শেষ করছি। এখন বলো হচ্ছে 17 যদি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করবা? 8 4 2 1। 17 কে কি আমরা 2 কিউব দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? না ম্যাম, তখন কত লাগবে? আমার বিট কত লাগবে? 4 লাগবে ম্যাম। তখন বিট লাগবে হচ্ছে 4, তাই না? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তার মানে কি এখানে আমার আরেকটা বিট আসবে, সেটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে এখন বলো তো এই 17 কে কিভাবে রিপ্রেজেন্ট করবা? ম্যাম 16 তে একটা 1 হবে আর 1 এ একটা 1 হ্যাঁ, হবে। 16 প্লাস 1, তার মানে এই যে 16 তে একটা 1 হবে আর 1 এ একটা 1 হবে, আর বাকি সব জায়গায় হচ্ছে আমার 0 বসবে। ঠিক আছে? সো এই জিনিসটা বুঝতে পেরেছো? টেবিলটা সবাই ক্লিয়ার হচ্ছে কিভাবে এসেছে? কথা বলতে হবে তো। জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো Yes, ma'am. এখানে এখন একটা নাম্বার জি ম্যাম। সিস্টেমের চার্ট দেওয়া আছে, এটা একটু নিজেরা দেখে নিও। এখানে যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবকিছুরই দেওয়া আছে ভ্যালু। ঠিক আছে? এমনি তোমাদের মানে তোমাদের ক্ষেত্রে এই 0 থেকে 15 পর্যন্তই সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। এরপরে আসো বাইনারি অ্যাডিশন। এটাও তোমরা আগে অনেক ছোটবেলায় পড়েছো, তারপর আমরা এখানে জাস্ট হচ্ছে একটু রিভিউ করে নিচ্ছি। সো বাইনারি যোগ কি? দুইটা বাইনারি বিটকে যদি যোগ করি তাহলে কি হয়? একটা আমরা সাম পাই আর এবং একটা হচ্ছে ক্যারি পাই। এই সাম এবং ক্যারিটা আসলে কি সেটা যদি আমরা দেখি, প্রথমে চিন্তা করো হচ্ছে 0 আর 0 যোগ করছো, তাহলে 0 এবং 0 যোগ করলে কি হবে? 0ই হবে। তাহলে আমার কি এটা হচ্ছে সাম। আচ্ছা, আবার তুমি এখন চিন্তা করো আমার যদি সর্বোচ্চ যোগ কি হতে পারে? 1 এবং 1 হতে পারে না দুইটা বিটের? তাহলে 1 এবং 1 কে যদি যোগ করো কত হবে? 2 না? এমনি চিন্তা করো 1 আর এবং 1 কে যদি যোগ করো ডেসিমালে কত হয়? 2 হয় না? সো 2 কে আমরা বাইনারিতে কিভাবে লিখি? 1 0। 1 0। তার মানে এই যে 0, এই লিস্ট সিগনিফিকেন্ট বিটের যে স্থানটা, এটা হচ্ছে আমার সাম। আর এই 1টা আসলে কি হয়? পরবর্তীতে যদি আমার আরেকটা বিট থাকতো তাহলে এই 1টা কি ক্যারি হয়ে যেত না? হাতে থাকতো না? আমরা কি করি? ধরো তোমার 5 আর 6 যোগ করেছো, 5 আর 6 কত? 11, তাই না? 5 আর 6 যোগ করলে হচ্ছে 11। তার মানে কি হয়? এই 11টার কি হয়? এই 1টা পরবর্তীতে যদি ধরো এখানে একটা 3 থাকতো তাহলে কি এই 1 এর সাথে যোগ হয়ে 4 হইতো না এটা? তার মানে কি এইটাকে আমরা বলি হচ্ছে ক্যারি। ঠিক আছে? সো 1 এবং 1 কে যদি আমি যোগ করি তাহলে কি পাচ্ছি? 10 পাচ্ছি। এখানে 10 এর 0টা হচ্ছে আমার সাম আর 1টা হচ্ছে আমার ক্যারি। তাহলে আবার যদি আমি 1 এবং 0 কে যোগ করি তাহলে কত হবে বলো তো যোগফল? 1 হবে। 1 হবে। এখানে 1টা কি আমার সাম, এখানে কি কোনো ক্যারি আছে? হাতে কি কিছু আছে? না ম্যাম। নাই। তার মানে এক্ষেত্রে হচ্ছে আমার ক্যারি 0। সো বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন আমরা হচ্ছে আবার গেট দিয়ে ডিজাইন করা শিখবো থিওরি ক্লাসে কিছুদিন পরে। আপাতত হচ্ছে আমাদের জানা দরকার যে বাইনারি অ্যাডিশন এবং বাইনারি সাবট্রাকশন কিভাবে করতে হয়। ঠিক আছে? সো এটা জাস্ট তোমাদের রিভিউর জন্য নিয়ে আসা হয়েছে। এখানে দেখো একটা সংখ্যা আছে এরকম, আর এরকম একটা সংখ্যা আছে, বলা হয়েছে এই দুইটার সংখ্যাকে হচ্ছে যোগ করো। তো আশা করি এটা তোমরা সবাই পারবা, তাও আমি আরেকবার বলে দিচ্ছি মনে করার জন্য। সংখ্যাটা লিখে ফেললাম। তাহলে 1 এবং 0 যোগ করলে কত হয়? আমার সাথে পার্টিসিপেট করো সবাই। 1 1। তারপরে আবার কি হাতে কিছু আছে? ক্যারি আছে কোনো? না ম্যাম। ক্যারি নাই। আচ্ছা, আবার 1 এবং 0 যোগ করলে কত হয়? 1 হয়। 1। হাতে কিছু আছে? নাই। না আচ্ছা, এবার দেখো 1 এবং 1 যোগ করলা কত হলো? 2, তাই না? 2 মানে আমার বাইনারিতে কত? 10। তার মানে এই যে 10 এর শূন্যটা বসলো আর হাতে আছে না ক্যারি, এই যে এই ক্যারিটা এই যে এখানে চলে আসলো। ঠিক আছে?
ক্যারি ছিল 10 এর, 1টা এখানে চলে আসলো। তাহলে এখন দেখো কি হচ্ছে 0 আর 1, তাই না? 0 আর 1 যোগ 1, কিন্তু এই ক্যারিটাও এখন কি হবে, এই ডিজিটটার সাথে অ্যাড হবে। তাহলে এই 1 আর এই 1 কে যদি যোগ করো তাহলে কি হচ্ছে আমার 10 10, 10 এর 0, আবার হাতে আছে কি বা ক্যারি আছে 1, তো এই যে ক্যারিটাকে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে কি হবে এর পরের বার এই 1, এই 1 আর এই 1, তিনটা 1 যদি যোগ করো তাহলে কত হবে 3, 11 3 মানে বাইনারিতে কত 1 1। তার মানে দেখো এখন সামের অংশে বসছে হচ্ছে কি আমার 1 আর ক্যারি কত 1, এই যে এই 1টা আমার ক্যারি হয়ে চলে আসছে। তারপরে আবার এই 1 এর সাথে কি আদেরকে যোগ করবা, এদেরকে যোগ করবা 1 প্লাস 0 প্লাস 0, যোগ করলে কি থাকে 1ই থাকে, আর হাতে কোনো ক্যারি নাই। আর লাস্টে কি হচ্ছে 1 প্লাস হচ্ছে 0 করলে 1, তার মানে কি কোনো ক্যারি নাই। তাহলে দুইটার সংখ্যা বাইনারি সংখ্যাকে কিভাবে যোগ করতে হয় আমরা সেটা জানলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব বাইনারি বিয়োগ, বাইনারি সাবট্রাকশন। সো বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে চিন্তা করো, ধরো তুমি যদি 5 থেকে 3 বিয়োগ দাও কত থাকবে, বাইনারি ডেসিমালে চিন্তা করো, 5 থেকে 3 বিয়োগ দিলে কত থাকবে 2। আচ্ছা, এখন যদি তুমি 3 থেকে 5 বিয়োগ দাও তাহলে কত থাকবে -2, তাই না? বাট এখানে কি করতে হচ্ছে, তোমাকে ধার নিতে হচ্ছে, এই ধার নেওয়াকেই আমরা বলি হচ্ছে বড়। সো জিনিসটা এভাবে চিন্তা করো যে তুমি যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিচ্ছ তখন কি আমাদের কোনো কিছু কি ধার নিতে হচ্ছে না, বা যখনই হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিবা তখন আমার কি করতে হবে, বড় করতে হবে বা ধার নিতে হবে। সো আমরা যদি এভাবে দেখি 0 এবং 0, 0 থেকে 0 যদি বাদ দাও কি হবে, 0ই থাকবে। তাহলে এই যে এটাকে আমার এখানে যে বিয়োগ ফল সেটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে, এই যে 0। আচ্ছা, এবার দেখো 1 থেকে 0 বাদ দাও, তাহলে 1, সরি চলে গেল। আচ্ছা 1 থেকে 0 বাদ দাও তাহলে কত হবে 1 থাকবে ম্যাম। 1ই থাকবে, তাই না? 1 থেকে 0 বাদ দিলে একই থাকে। সো আমরা কি 1টা আমার বড় সংখ্যা, 0টা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিয়েছি, তার মানে কি কোনো কিছু বড় করতে হয়নি, এজন্য বড় দেখো 0ই আছে। আচ্ছা, আবার 1 থেকে 1ও বাদ দাও, তাহলে কি সমান সংখ্যা, 1 থেকে 1 বাদ দিলেও কোনো কিছু বড় করতে হচ্ছে না, কি থাকছে আমার 0 থাকছে, এই যে আমার ডিফারেন্সও 0, বড় হচ্ছে 0। বাট যখন আমি 0 থেকে 1 বিয়োগ দিচ্ছি তার মানে কি 0টা হচ্ছে আমার ছোট সংখ্যা, 1টা হচ্ছে আমার বড় সংখ্যা, তাহলে কত থাকবে বলো তো? তখন আমরা কি করি, বড় করে হচ্ছে এখানে 1 নিয়ে আসবো, তাই না? এখানে যখন ধার করে 1 নিয়ে আসলাম তখন এটা কি হয়ে গেল, 2 হয়ে গেল না? 10টা এখন 2 হয়ে গেল। 10 মানে কি ডেসিমালে 2 না, সেই 2, 2 থেকে যদি 1 বিয়োগ দাও কত থাকবে, 2 থেকে 1 বিয়োগ দিলে কত থাকবে 1 থাকবে। আর আমি এখানে বড় কত করেছি, এই যে, এই জন্য বড় 1, আর এখানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে আমার 1 আছে, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমাদেরকে বাইনারি সাবট্রাকশন দেখানো হয়েছে। বাইনারি সাবট্রাকশন কি দেখাতে হবে নাকি তোমরা পারবে, এগুলো পড়েছো না ছোটবেলায়? বুঝাতে হবে বাইনারি সাবট্রাকশন, না মিস পারবো, সমস্যা না। এটা বুঝো তো তোমরা, তাই না? পারো তো, এটা বুঝতে পারো তো? জি ম্যাম, এটা পারবো। জি মিস, বিয়োগ আচ্ছা করবে সব। আচ্ছা, এখন তাহলে এটা না দেখা, এখান থেকে আমি যেটা মূল কথা এটা দেখানোর সেটা বলি। সেটা দেখো, বাইনারি সাবট্রাকশন যখন আমি করি, ধরো একটা সংখ্যা হচ্ছে 11001, তার মানে এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত আসছে 25, তাই না? 25, আর হচ্ছে 110, এটা মানে কত 6, তার মানে 25 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে কত আসে 19 থাকে, তাই না? সো দেখো, যখন আমার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মানে 25 থেকে 6 বিয়োগ দিচ্ছ তখন কি পাচ্ছ 19ই পাচ্ছ, এবং হচ্ছে তুমি ভ্যালিড রেজাল্ট পাচ্ছ, ঠিক আছে? বাট যখন কি করছো 6 থেকে 25 বিয়োগ দিচ্ছ তখন তোমার রেজাল্ট আসার কথা কত, 19 আসার কথা না, 19 আসার কথা না, -19 আসার কথা না? বাট দেখো, এখান থেকে যখন তুমি n থেকে m বিয়োগ দিচ্ছ, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিচ্ছ, বিয়োগফল দেখো আমার কিন্তু 19 আসে নাই, কারণ 19 দেখো এই যে এটা 19, কিভাবে 19 কে যদি আমরা লিখতে চাই, এটা কত আমার, এটা হচ্ছে 1 পজিশন,
সরি এখানে যদি করে দেখি 1 0 0 1 1, তাহলে এটা কত 1 2 4 8 আর এটা হচ্ছে আমার 16, তাই না? তার মানে 19 কে আমরা কিভাবে লিখতে পারি? 16 প্লাস কত হবে 17 18, তার মানে 2 প্লাস হচ্ছে 1, তাই না? এটা 19, তার মানে কি 16 তে একটা 1 আর হচ্ছে 2 একটা 1 1 একটা 1। দেখো এই যে এখানে 16 তে একটা 1 আর হচ্ছে 2 একটা 1 1, এই পজিশন গুলোতে আমরা 1 পেয়েছি। বাট যদি আমরা n থেকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি তাহলে দেখো বিয়োগফল কি 19 আসছে এখানে? 19 আসছে? না ম্যাম 19 আসে নাই, ঠিক আছে। এখানে দেখো এটাকে কনভার্ট করলে এখানে দেখা যাচ্ছে 45 আসছে, ঠিক আছে। তার মানে এখানে যে এই 1টা আসছে না, এটা আসলে একটা সাইন বিট, ঠিক আছে। এখানে এটাকে -1 হিসেবে কনসিডার করতে হবে। এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করব, বাইনারি সাবট্রাকশন এই নরমাল পদ্ধতিতে না করে আমরা হচ্ছে 2's কমপ্লিমেন্ট এবং 1's কমপ্লিমেন্ট আকারে করব, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে এই জিনিসটাই বোঝানো হয়েছে এটা দ্বারা যে আমি যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি তখন আমার রেজাল্টে কোনো সমস্যা হচ্ছে না নরমালি সাবট্রাক্ট করলে। বাট যখনই আমি কি করছি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিচ্ছি তখনই দেখছি যে রেজাল্টটা আসছে সেটা কি আমার কারেক্ট রেজাল্ট আসছে না। কারণ এখানে কি এই যে আমার যে ক্যারিটা এসেছে বা বড়টা এসেছে সেই বড়টা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে আমার সাইন বিট, যে এটা কি আমার প্লাস হবে নাকি মাইনাস হবে, ঠিক আছে। সো এই সমস্যাতে আমরা যাতে না পড়ি সেটা সমাধানের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে বাইনারি সাবট্রাকশন করব হচ্ছে কমপ্লিমেন্ট দিয়ে, 2's কমপ্লিমেন্ট এবং 1's কমপ্লিমেন্ট দিয়ে, ঠিক আছে। সো এখানের এই বিয়োগটা কি দেখানোর দরকার আছে নাকি পারবা তোমরা? পারবো পারবো ম্যাম আচ্ছা, তাহলে এখন আমরা বাইনারি সাবট্রাকশনে চলে আসি। সো বাইনারি সাবট্রাকশনে আমরা বললাম যে আমরা কি করব, এবার কমপ্লিমেন্ট আকারে করব, ঠিক আছে। r's কমপ্লিমেন্ট আর r-1 কমপ্লিমেন্ট, এখানে r দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তার বেস, ঠিক আছে। সো বাইনারির ক্ষেত্রে আমরা জানি বেস কত 2, তার মানে হচ্ছে 2's কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে কি 2 - 1, তার মানে হচ্ছে 1's কমপ্লিমেন্ট। এখন এটা দিয়ে কিভাবে করি সেটা দেখি, তার দেখার আগে আমরা আসলে দেখি যে এই 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট এগুলো কাকে বলে। আচ্ছা 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট এইগুলোর সাথে কি তোমরা পরিচিত, শুনেছো আগে এগুলোর নাম? জি ম্যাম, একের পরিপূরক জি দুই। ম্যাম একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। আচ্ছা তাহলে তো পারো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি 1's কমপ্লিমেন্ট কিভাবে বের করে। যে কোনো যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে যদি তুমি কি করে দাও, ইনভার্ট করে দাও, ঠিক আছে, তাহলেই আমার কি হয়ে যায় 1's কমপ্লিমেন্ট হয়ে যায়। ইনভার্ট কি করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে করতে হবে, ঠিক আছে। এখন দেখো এই একটা আমার সংখ্যা দেওয়া আছে 0 1 0 1 1 0 0 1, তাহলে এটার 1's কমপ্লিমেন্ট কিভাবে বের করব, জাস্ট দেখো 1 গুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে আর 0 গুলো 1 হয়ে যাবে। এই যে এই 1টা কি হয়ে গেল দেখো 0, এই 0টা কি হয়ে গেল 1, এই 0টা আবার কি হয়ে যাবে 1, এই 1টা হয়ে যাবে 0, এই 1টা কি হয়ে যাবে 0, এই 0টা হয়ে যাবে 1, এই 1টা হয়ে যাবে 0 আর এই 0টা হয়ে যাবে হচ্ছে 1। সো এটা হচ্ছে আমার 1's কমপ্লিমেন্ট। আচ্ছা এখন আমি একটা বলি, এটা করো তো, মনে করো আমি দিলাম 1 1 0 1, এটাকে যদি আমি বলি 1's কমপ্লিমেন্ট করো তাহলে কত হবে বলো তো? 0 1 0 0 0, এখান থেকে এদিক থেকে যদি করা শুরু করো 0, তারপরে 0 0 1 0 0 0 1 0, ভেরি গুড, এই তো পেরেছো। এটা হচ্ছে আমার 1's কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন 2's কমপ্লিমেন্ট কি, 2's কমপ্লিমেন্টের অ্যাকচুয়াল উপায় হচ্ছে করার এই যে 1's কমপ্লিমেন্ট করে তার সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে, ঠিক আছে। সো এই যে 1's কমপ্লিমেন্ট পেলাম না সেটার সাথে কি করব 1 যোগ করব, তাহলেই হয়ে যাবে আমার 2's কমপ্লিমেন্ট। তার মানে এটা যদি এই সংখ্যাটার 1's কমপ্লিমেন্ট কি করব, ইনভার্ট করে পেলাম ডিজিট গুলোকে, তারপরে কি করব তার সাথে 1 যোগ করব, তাহলে এটা এই সংখ্যাটা যদি আমি 2's কমপ্লিমেন্ট করতে চাই কত হবে, 1 এবং 0 0 0 যোগ 1 করলে 1 1, তাই না, এখানে 1 0 0 থেকে যাচ্ছে, তাহলে 0 0 1 1 হচ্ছে আমার এই 1 1 0 1 এর 2's কমপ্লিমেন্ট, ঠিক আছে। সো দেখো এই যে এখানে তাই করা হয়েছে, প্রথমে এই জিনিসটাকে কি করেছে 1's কমপ্লিমেন্ট করেছে, তারপরে লাস্টে হচ্ছে একটা 1 অ্যাড করেছে, তাহলে সেটাই হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রপার উপায়। আর আরেকটা হচ্ছে শর্টকাট উপায় আছে, সেটা হচ্ছে কি এখানে তোমাদেরকে জাস্ট দেখিয়েছি,
এটা বেশিরভাগ বইতেই নাই, সব বইতে। তোমাদের তো মরিস ম্যানও আছে, এখানে বলে দিই তোমাদের ডিজিটাল পড়ানো হচ্ছে মরিস ম্যানও বই থেকে। এটার পিডিএফ খুব সহজে নেটে সার্চ দিলে পেয়ে যাবা, সো নামিয়ে নিও। আচ্ছা, আর তোমাদের এটা হচ্ছে একটা শর্টকাট উপায়, যা একবারে যেটা সহজে বের করতে পারো, সেজন্য হচ্ছে এই পদ্ধতিটা আমি মনে রাখতাম, এজন্য এটা নিয়ে এসেছি এখানে। আচ্ছা, সেটা কি করতে হবে, এখানে হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে, এখানে আমার আর কি করতে হবে না, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে না কষ্ট করে, আমি ডিরেক্ট সংখ্যাটা থেকে টুস কমপ্লিমেন্ট বের করব। সেটা বের করার পদ্ধতি কি, আমার কি করতে হবে, ইনভার্ট অল ডিজিটস আফটার ফার্স্ট ওয়ান ফ্রম দ্য রাইট সাইড। তার মানে রাইট সাইড থেকে প্রথম ওয়ানটাকে অ্যাজ ইট ইজ রেখে বাকি সবগুলোকে কি করে দিব, আমি ইনভার্ট করে দিব, তাহলেই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই সংখ্যাটা আছে, এটার যদি আমি ডিরেক্ট টুস কমপ্লিমেন্ট বের করতে চাই, তাহলে এই যে প্রথম ওয়ানটাকে অ্যাজ ইট ইজ করে রেখে দিচ্ছি, এই যে এই ওয়ানটা চলে আসলো এখানে, এবং এর পরে কি হবে, সবগুলোকে হচ্ছে আমি ডিজিটকে ইনভার্ট করব। তাহলে দেখো এই 0 1 হয়ে গেছে, 0 1 হয়ে গেছে, 1 0 হয়ে গেছে, 1 0 হয়ে গেছে, 0 1 হয়ে গেছে, 1 0 হয়ে গেছে, 0 আবার 1 হয়ে গেছে। তাহলে তোমরা বলো তো এটা কত হবে, 1 0 0 1 0। এটাকে যদি আমি বলি এটা টুস কমপ্লিমেন্ট করো, তাহলে কত হবে, ডান পাশে জিরোটা জিরো থাকবে, এক মিনিট, হ্যাঁ ডান পাশে 0টা 0 থাকবে, তারপরে তারপরে ওয়ানটা ওয়ান থাকবে, 1 থাকবে, তারপরে তারপরে জিরোটা ওয়ান হয়ে যাবে, আবার 0টা 1 হয়ে তারপরে যাবে, 1টা 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এখন যে যেভাবে করতে চাও, কেউ যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করে তারপরে +1 করতে চাও সেটাও করতে পারো, আবার কেউ যদি এভাবে একদম সংখ্যাটাকে প্রথমে 1 পর্যন্ত, ফার্স্ট 1 পর্যন্ত অ্যাজ ইট ইজ রেখে তারপরে হচ্ছে ইনভার্ট করতে চাও সেভাবেও করতে পারো, তবে তোমাদের বইতে হচ্ছে এই পদ্ধতিতে করা হয়েছে। আচ্ছা, এটা আমরা দেখলাম ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এখন কি করব, দেখো এখন এই ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে আমরা কিভাবে বিয়োগ করতে পারি সেটা দেখি। সো প্রথমে কি বলেছে, অ্যাড দ্য মাইনিউট এম টু দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দ্য সাবট্রাহেন্ড এন। ঠিক আছে, আচ্ছা, তারপরে ইন্সপেক্ট দ্য রেজাল্ট ইন স্টেপ 1 ফর অ্যান এন্ড ক্যারি। তারপরে যদি ক্যারি থাকে তাহলে কি করব, 1 অ্যাড করতে হবে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটে, আর যদি ক্যারি না থাকে তাহলে কি করতে হবে, ওই রেজাল্টটার আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার আগে একটা মাইনাস সাইন বসাতে হবে। সো এটা আসলে এক্সাম্পল দিয়ে বললে তোমরা ভালো বুঝবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই যে আমার এম আর হচ্ছে এন, তাই তো। এখন কি করব, যার থেকে আমরা বিয়োগ করব যে সংখ্যাটাকে, সেটার কি করতে হবে, সব সময় ওয়ান্স কমপ্লিমেন্ট নিতে হবে। এই যে দেখো এখানে কিন্তু সেই কথাটা বলা হয়েছে, ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দ্য সাবট্রাহেন্ড। সাবট্রাহেন্ড মানে হচ্ছে যাকে বিয়োগ করতে হয়, আর মাইনিউট মানে হচ্ছে যার থেকে হচ্ছে বিয়োগ করতে হয়। তাহলে এমটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, যাকে বিয়োগ করতে হবে সেটার আমি কি করব, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট নিব। তাহলে দেখো 1 1 0, এই যে 1 1 0, তার আগে এখানে সংখ্যা ম্যাচ করানোর জন্য আমি আগে দুটো 0 লিখলাম, এই দুটো 0 লেখাতে কিন্তু এই সংখ্যাটার কোনো পরিবর্তন হলো না। তাহলে এটার যদি এখন আমি ওয়ান্স কমপ্লিমেন্ট নিই তাহলে কি হবে, এই যে 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 0 দুটো আবার হচ্ছে 1 হয়ে যাবে। এখন এই যে সাবট্রাহেন্ডের সাথে কি করব, সাবট্রাহেন্ডের যে ওয়ান্স কমপ্লিমেন্ট নিলাম, তার মানে যাকে বিয়োগ করছিলাম তার যে ওয়ান্স কমপ্লিমেন্ট নিলাম, সেটা কি, যার থেকে বিয়োগ করব মাইনিউটের সাথে হচ্ছে আমি যোগ করব। তাহলে কি হচ্ছে, এখানে এমটা হচ্ছে আমার মাইনিউট, এটার সাথে আমি সাবট্রাহেন্ডের ওয়ান্স কমপ্লিমেন্টটাকে যোগ করছি, যোগ করো, তাহলে নরমাল অ্যাডিশন। 1 এবং 1 যোগ করলে কত হচ্ছে, 0। ক্যারি থাকবে নাকি থাকবে না, থাকবে। থাকবে। এই যে এখানে হচ্ছে ক্যারি হচ্ছে আমার 1, তাহলে 1 এর সাথে 0 + 0 যোগ করলে 1ই থাকছে, ক্যারি হাতে কোনো ক্যারি নাই। 0 এর সাথে 0 যোগ করলে 0ই থাকছে। আচ্ছা, আবার 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে, জিরো, ক্যারি ওয়ান। 0 ক্যারি 1। সো এই ক্যারিটা এখানে অ্যাড হচ্ছে, তাহলে দেখো 1 + 1 + 1 মানে কি 3, 3 মানে কি আমার 1 1, তার মানে এই যে 1 আর ক্যারি হচ্ছে 1।
তার মানে যখন বলেছিল, দেখো এখানে বলেছিল প্রথমে যখন ক্যারি থাকবে এন্ড ক্যারি অকার্স, তখন কি করতে হবে, অ্যাড 1 টু দ্য লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তার মানে এই যে 1টা আসলো যখন ক্যারি থাকছে, তখন আমি কি করব, এই সংখ্যাটার সাথে 1 যোগ করব। ঠিক আছে, এই যে দেখো এখানে যেহেতু ক্যারি বিট আছে, এন্ডে একটা ক্যারি আছে, সো আমি কি করছি, যে রেজাল্টটা পেলাম সেটার সাথে আমি 1 যোগ করব। তাহলে দেখো এই যে 0 + 1 1 1, আর এখানে তো কিছুই নাই, তার মানে 1, এগুলো তো সব হচ্ছে 0। তাহলে এই যেগুলো নেমে আসতেছে 1 + 0 1, 0 + 0 0, 0 + 0 0, 1 + 0 হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখো এইটা আসলে মানে কি, 25 না? এটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এটা হচ্ছে 25, আর এটা মানে হচ্ছে 6। তাহলে 25 থেকে 6 বাদ দিলে আমার কি 19 পাওয়ার কথা, এবং আমি কি পাচ্ছি, 19 পাচ্ছি। তার মানে কি আমি এভাবে কমপ্লিমেন্ট আকারে বিয়োগ করলে বিয়োগফলটা কি আমার অ্যাকুরেট আসে। এই পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, এটা তো গেল। এখন আমার যখন আমার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমি বিয়োগ দিচ্ছি, তখন কি পাবো, আমরা একটা ক্যারি পাবো, সেই ক্যারিটাকে আবার আমি অ্যাড করলাম। এখন আমি দেখি যে আমার যে সংখ্যাটা থেকে বিয়োগ দিচ্ছি সেটা যদি ছোট হয়, মানে ছোট থেকে যদি আমি বড় সংখ্যা বিয়োগ দিই, তাহলে কি হয়। ঠিক আছে, এখন জাস্ট উল্টায় নিলাম, এমটা সমান আমি নিলাম হচ্ছে 1106, আর এনটা সমান নিলাম হচ্ছে আমি 25। তাহলে আগের মতো কি করতে হবে, এখন এটা হচ্ছে আমার কি মাইনিউট, আর এটা হচ্ছে সাবট্রাহেন্ড। সো সাবট্রাহেন্ডের সব সময় কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট নিতে হবে যখন আমি ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে সাবট্রাকশন করছি। তাহলে দেখো এই যে এমটা এরকম রয়ে গেল, 1 এন্টার কি করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট নিলাম, তাহলে 1 কি হয়ে গেল 0, 0 হয়ে গেল 1, 0 হয়ে গেল 1, 1 হয়ে গেল 0, 1 হয়ে গেল 0। ঠিক আছে, এরপরে কি করব, এটাকে এই এম, তার মানে যার থেকে বিয়োগ করছি তার সাথে হচ্ছে যোগ করব। এই যে যোগ করলাম, যোগটা কি আর দেখানোর দরকার আছে, পারবা না তোমরা যোগ করতে? জি ম্যাম পারবো। আচ্ছা, যোগ করলাম। যোগ করার পরে দেখো কি হচ্ছে, এখানে কি কোনো ক্যারি পেয়েছো, লাস্টের বিটে কোনো ক্যারি আছে? দেখো এখানে কোনো ক্যারি বিট নাই। ঠিক আছে, এই ক্যারি বিট না থাকার অর্থ কি করতে হবে আমার, তখন রেজাল্ট, এই যে রেজাল্টটা পেলাম সেটার আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, এবং তার আগে একটা মাইনাস সাইন দিতে হবে। সো এই যে আমি দেখলাম যে আমি যোগ করার পর রেজাল্টে কোনো এন্ড ক্যারি নাই, তখন আমি কি করব, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট আবার নিব। তাহলে এটার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করো কি হবে বলো তো, 1 1 0 0 1, এবং আগে কি হবে, একটা মাইনাস সাইন বসবে, এবং এটা মানে কি দেখো তো, এটা আমার কিন্তু 19। তার মানে আমি কি পাচ্ছি এবার, -19 পাচ্ছি। তার মানে কি আমার যা রেজাল্ট পাওয়ার কথা ছিল আমি সেটাই পেলাম। সো বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে কমপ্লিমেন্ট দিয়ে আমরা বিয়োগ করতে পারি? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, সেটা যদি বুঝো তাহলে এখন হচ্ছে, তার মানে কি হচ্ছে, আমরা এখান থেকে যদি সাম আপ করি তাহলে আমরা বলতে পারি প্রথমে কি করব, যে সব সময় আমার যেই সংখ্যাটাকে আমরা বিয়োগ দিব সেই সংখ্যাটার আমি কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট নিব, এবং তারপরে যার থেকে বিয়োগ দিচ্ছি তার সাথে যোগ করব। এখন যোগ করার পরে আমার যদি এন্ডে একটা ক্যারি থাকে, তার মানে কি আমার রেজাল্টটা পজিটিভ, এবং সেই ক্ষেত্রে কি করব, যে রেজাল্টটা এসেছে তার সাথে আমি 1 যোগ করে দিব। আর যদি আমার যোগ করার পরে রেজাল্টে কোনো এন্ড ক্যারি না থাকে, তখন আমি বুঝবো কি আমার রেজাল্টটা হবে নেগেটিভ, এবং সেই ক্ষেত্রে আমার যে রেজাল্টটা এসেছে বা যে বিয়োগফলটা এসেছে সেটার আমি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট নিব, এবং রেজাল্টের আগে একটা মাইনাস সাইন বসাবো। ঠিক আছে, তো একইভাবে আমরা কি করতে পারি, টুস কমপ্লিমেন্ট দিয়েও হচ্ছে বিয়োগ করতে পারি। সো টুস কমপ্লিমেন্টের বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যদি ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই, সো এখানে আছে m - n আছে, এখানে বলা হয়েছে টুস কমপ্লিমেন্ট দিয়ে বিয়োগ করো।
সো এটা করতে হবে কি, প্রথমে যেই সংখ্যাটাকে বিয়োগ করব মানে সাবট্রাহেন্ড, সেই সাবট্রাহেন্ডের আগের মতো, আগের বার যখন ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে করেছিলাম তখন তাদের ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়েছিলাম, এবার কি করব সেই সাবট্রাহেন্ডের টুস কমপ্লিমেন্ট নিব। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট নেওয়ার পরে মাইনিউটের সাথে যোগ করব। মাইনিউট মানে কি, যার থেকে আমি বিয়োগ করছি। এই যে এটা মাইনিউটের সাথে এই সাবট্রাহেন্ডের টুস কমপ্লিমেন্টটাকে যোগ করব। যোগ করার পরে এখন আমি তারপরে দেখব রেজাল্টে আমার এন্ড ক্যারি আছে কিনা। যদি এন্ড ক্যারি থাকে তাহলে আমি বুঝবো যে সংখ্যাটা আমার কি পজিটিভ, এবং এই ক্ষেত্রে কি করতে হবে, কোনো কিছু করতে হবে না, এই এন্ড ক্যারিটা বাদ দিয়ে যেটা সেটাই হচ্ছে আমার রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, আর আর যদি আমার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমি বিয়োগ করি, সেই ক্ষেত্রে কি হবে, আগের মতোই যে সংখ্যাটাকে বিয়োগ করছি তার টুস কমপ্লিমেন্ট নিতে হবে। সেই টুস কমপ্লিমেন্টের সাথে যার থেকে বিয়োগ করছি তার সাথে যে এক্ষেত্রে যোগ করে দেখলাম যে আমার এন্ডে কোনো ক্যারি নাই। তাহলে এন্ডে যদি ক্যারি না থাকে তখন আমার বুঝতে হবে কি, আমার যে রেজাল্টটা আসবে সেটা হবে নেগেটিভ, এবং সেক্ষেত্রে অ্যাকুরেট রেজাল্টটা পাওয়ার জন্য আমার এই রেজাল্টের আবার কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট নিতে হবে, এবং তার আগে একটা মাইনাস সাইন বসাতে হবে, তাহলেই হচ্ছে আমি আমার ডিজায়ার্ড রেজাল্টটা পাবো। সো এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দেখো এখানে 1101 থেকে আমি 110 বিয়োগ দিচ্ছি, তাহলে কি করব, যাকে বিয়োগ দিচ্ছি তার টুস কমপ্লিমেন্ট নিব। এই যে এটা টুস কমপ্লিমেন্ট। এখন তোমরা এটা যে কোনো পদ্ধতিতে নিতে পারো, তোমরা ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে তার সাথে 1 অ্যাড করতে পারো, আবার ডিরেক্ট হচ্ছে টুস কমপ্লিমেন্টও নিতে পারো। সো যদি আমি ডিরেক্ট নিই তাহলে এটা কত হবে দেখো তো, ঠিক আছে কিনা। এই যে জিরোটা জিরো বসে গেল, এই প্রথম ওয়ানটা কি থাকবে, রাইট সাইডের সেম থাকবে, তারপরে থেকে কি হবে, ইনভার্ট হয়ে যাবে। এই যে ওয়ানটা জিরো হয়ে গেছে, জিরোটা ওয়ান হয়ে গেছে, এই জিরোটা আবার ওয়ান হয়ে গেছে। এরপরে কি করেছি, এই দুইটা সংখ্যাকে আবার যোগ করেছি, যোগ করার পরে দেখলাম ক্যারি আছে, সো এই যে ক্যারিটা বাদ দিয়ে দিলাম এবং আমার রেজাল্ট পেয়ে গেলাম। ঠিক আছে, সো একইভাবে দেখো এখানে যে রেজাল্টটা পেলাম সেটাতেই আমার কোনো ক্যারি নাই, তার মানে কি এই রেজাল্টটারই এখন আমি আবার টুস কমপ্লিমেন্ট নিব। সো এটার যদি টুস কমপ্লিমেন্ট নেই তাহলে কত হবে বলো তো, এটা নিজেরা বলো। 1টা 1 এর মতোই থাকবে, 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, আর 0টা 1। হ্যাঁ, তার আগে কি বসবে, আগে একটা মাইনাস সাইন বসবে। ঠিক আছে, এই যে বোঝা গিয়েছে। তার মানে কি ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট দিয়ে বিয়োগ পারবা না? জি ম্যাম, পারবো। পরীক্ষাতে তোমাদের হচ্ছে আসলে হচ্ছে বিয়োগ যদি করতে দেওয়া হয় তখন এই যে টুস কমপ্লিমেন্ট আর ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে বিয়োগ করতে দেওয়া হতে পারে। আচ্ছা একটু ওয়েট করো, আমি আরেকটা হচ্ছে কি স্লাইড ওপেন করছি। আচ্ছা তাহলে এখন আমরা অ্যাকচুয়াল যে আমাদের ডিজিটাল পার্ট সেটাতে আমরা চলে আসতেছি। এতক্ষণ আমরা নাম্বার দেখলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হয়, কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, বাইনারিতে যোগ কিভাবে করতে হয়, বাইনারিতে বিয়োগ কিভাবে করতে হয়, কমপ্লিমেন্ট দিয়ে, ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে, টুস কমপ্লিমেন্ট দিয়ে। এটা ছিল আমার একদম ফান্ডামেন্টাল জিনিসপত্র। এখন আমরা দেখব হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিজিটাল সার্কিটসে যেগুলো ইউজ হবে। ঠিক আছে, সো ইন্টিগ্রেটেড সার্কিট কি তোমরা সবাই জানো না? ইন্টিগ্রেটেড সার্কিটকে আমরা বলি হচ্ছে আইসি। ঠিক আছে, সো এখন এই যে আমরা অ্যানালগে যেসব জিনিস পড়েছি, বিজেটি, তারপরে কি আমরা বিজেটি পড়েছি, তারপরে মসফেট পড়েছি, আমরা কিছুদিন পরে এই জিনিসটা শেষ হয়ে গেলে আমরা আবার হচ্ছে সিমস পড়বো।
তখন তোমরা দেখবা এসব দিয়েই হচ্ছে আমাদের এই গেট গুলো বানানো হয়, যেগুলো আমরা পড়বো, ঠিক আছে? এই যে অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নট গেট, এই গেট গুলোর ভিতরে আসলে কি আছে? এই গেট গুলোর ভিতরে আছে হচ্ছে আমাদের বিভিন্ন ট্রানজিস্টর বা মসফেট বা সিমস। সো সেটার আমরা পরে দেখবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওগুলো দেখবো। আজকে আমরা দেখি আমাদের এই যে গেট, আমরা যে গেট গুলো বলি, এই গেট গুলো আসলে কিভাবে কাজ করে। সো প্রথমে আমরা দেখি নট গেট। নট গেট কি তোমরা জানো? আজকে তো সকালে মনে হয় ল্যাবে ম্যাডাম করিয়েছে তোমাদেরকে। জি ম্যাম। নট গেট কি বলো তো? 0 কে 1 করে দেয়, 1 কে 0 করে দেয়। হ্যাঁ, নট গেট কে আমরা বলে থাকি হচ্ছে ইনভার্টার, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে আমার ইনভার্টারের সাইন, দেখো এখানে একটা তীর চিহ্নের মতো এবং সামনে একটা এই যে সার্কেলের মতো আছে, এই সার্কেলটাকে আমরা বলি হচ্ছে বাবল, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে বাবল। সো এটা হচ্ছে আমার নটের সিম্বল। তার মানে কি হচ্ছে, এটা ইনপুটে তুমি যা দিবা আউটপুটে সে তার ইনভার্ট করে দিবে। তুমি যদি এখানে এতে 0 দাও তার মানে সে কি করবে? আউটপুটে 1 দিবে। আর তুমি এতে যদি 1 দাও তার মানে সে আউটপুটে হচ্ছে 0 দিবে। আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি আমি একটা সুইচ এবং একটা ল্যাম্প দিয়ে চিন্তা করি, যে এটা হচ্ছে আমার একটা সোর্স, এখানে এটা হচ্ছে এ, আমার ইনপুটটা হচ্ছে সুইচ, আর এখানে এটার মাধ্যমে আমি একটা লাইট জ্বালাচ্ছি বা নিভাচ্ছি। তার মানে আমার যদি আমি এখন সুইচে যদি 0 দেই, 0 মানে কি বলতো? ওপেন, ঠিক আছে? 0 সমান সমান হচ্ছে গিয়ে আমার ওপেন, আর 1 সমান সমান হচ্ছে ক্লোজ। মানে 0 দিলে কি হচ্ছে? সুইচটা অফ থাকছে, আর 1 দিলে হচ্ছে সুইচটা হচ্ছে অন হচ্ছে। তার মানে আমি যখন এখানে 0 দিচ্ছি তার মানে এদিকে ওপেন, তাই না? তার মানে কি কারেন্ট এদিক দিয়ে যেতে পারছে না, কারেন্ট এদিক দিয়ে এসে ল্যাম্পের ভিতর দিয়ে যাচ্ছে, এবং ল্যাম্পটা যদি আমি আউটপুট বা এফ চিন্তা করি তাহলে আমি তখন আউটপুটে কত পাবো? 1 পাবো, মানে ল্যাম্পটা অন হচ্ছে, এর জন্য আউটপুটে হচ্ছে 1। আবার যদি আমি চিন্তা করি এখন আমার সুইচটা ক্লোজ, মানে সুইচটা এই অবস্থায় আছে, তার মানে সুইচে আমি 1 দিয়ে রেখেছি, ঠিক আছে? এখন সুইচটা ক্লোজ, তার মানে কারেন্ট কি হবে? পুরা কারেন্টে কি এর ভেতর দিয়ে যাবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট পাস করছে না, তার মানে আমার ল্যাম্পটা জ্বলছে না, তার মানে ল্যাম্পে আমি পেলাম হচ্ছে 0, আমি সুইচে তখন দিয়েছি হচ্ছে 1। তো এটাকে যদি আমি বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা লিখতে পারি আউটপুট, এই যে আউটপুট এফ ইকুয়ালস টু ইনপুট বার। এই ইনপুট বার বা এটাকে প্রাইম দিয়েও লেখা হয়, ঠিক আছে? এ প্রাইম বা এ বার যেটা বলো দুটোই ঠিক। তার মানে কি, এটা মানে এই প্রাইম বা বার মানে কি আমার হচ্ছে এটাকে কি করবে? ইনভার্ট করে দিবে। আচ্ছা, এখন এখানে দেখো ট্রুথ টেবিলে কয়টা কম্বিনেশন পসিবল হবে সেটা ডিপেন্ড করবে আমার কিসের উপর? এন এর উপর। এনটা কি আমার হচ্ছে নাম্বার অফ ইনপুটস। সো আমার এই নট গেটের জন্য ইনপুট কয়টা? ইনপুট কয়টা? এটা না পারলে তো খুব সমস্যা। এখানে কয়টা ইনপুট, কয়টা পিন ম্যাম আছে? একটা ইনপুট ম্যাম, দুইটা একটা ম্যাম। input। দুইটা ও, না একটাই। বাবা, এখানে একটা একটা input, ইনপুট ma'am। ছাড়া তুমি আরেকটা ইনপুট কোথায় দিবা? একটাই পিন না আমার, তার মানে কি এখানে ইনপুট হচ্ছে কয়টা? একটা, তাই না? তার মানে দেখো ট্রুথ টেবিলে কয়টা কম্বিনেশন পসিবল? 2 টু দি পাওয়ার 1, তার মানে দুইটা কম্বিনেশন পসিবল। এবং ইনপুট কি হতে পারে? আইদার 0 হতে পারে অথবা কি হতে পারে? 1 হতে পারে, তাই না? এই যে এখানে ইনপুটে কি একটাই বিট না, এই জন্য দেখো 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে দুই ধরনের কম্বিনেশনে হচ্ছে পসিবল। বুঝতে পেরেছো? এই যে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 টু দি পাওয়ার n combinations possible where n is the number of হচ্ছে ইনপুটস। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে AND গেট। সো AND গেট কি? AND গেট মানে যখন দুজনই হচ্ছে প্রেজেন্ট থাকবে বা দুইটা আউটপুটের দুইটা ইনপুটই যখন হাই হবে তখন আমরা শুধুমাত্র আউটপুটে হাই বা 1 পাবো, আর বাকি সব সময় হচ্ছে 0 পাবো। এই কথাটাকে এভাবে চিন্তা করতে পারো, এ এবং বি দুইজন আছে, ঠিক আছে? যখন দুইজনই থাকবে তখনই শুধুমাত্র আমার একটা কাজ করা সম্ভব। একজনও যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমার কি হবে? ওই কাজটা করা পসিবল হবে না। সো এই জিনিসটাকে যদি আমরা সুইচ এবং ল্যাম্প দিয়ে চিন্তা করি, এই যে ইনপুট হচ্ছে আমার এ একটা সুইচ আর বি একটা সুইচ, আর ল্যাম্পটা হচ্ছে আমার আউটপুট, আমি এদের সবাইকে কি করেছি? সিরিজে কানেক্ট করেছি। তাহলে তুমি যদি এটাকে চিন্তা করো, এতে 0, আচ্ছা বিতে 1 দেওয়া, তখন কি ল্যাম্পটা জ্বলবে নাকি জ্বলবে না বলো তো? জ্বলবে না।
জ্বলবে না, তাই না? কারণ কি, এটা তোমার ওপেন আছে, এটা ক্লোজ আছে, কারেন্ট তো হচ্ছে একটাও যদি ওপেন থাকে তার ভেতর দিয়ে ফ্লো করতে পারবে না। তার মানে কি এই ল্যাম্পটা কি আমার জ্বলবে না, তাই না? তার মানে দেখো আউটপুটে এই ল্যাম্পটা হচ্ছে আমার এফ, তার মানে আউটপুটে আমি এই কন্ডিশনের জন্য কি পাচ্ছি, 0 পাচ্ছি। কিন্তু আমার যখন এটা এও 1 বিও 1, দেখো দুটো সুইচই ক্লোজ, মানে দুটি সুইচই হচ্ছে কানেক্টেড আছে, তখন কি হবে, তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে এবং ল্যাম্পটা জ্বলবে। তার মানে ল্যাম্পটা জ্বলা মানে কি, ল্যাম্পে আমি 1 পাবো। ঠিক আছে, সো এটা দেখো আমার হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন, আউটপুটটা সমান কি লেখা যায়, a ইনটু বি। বুলিয়ান এক্সপ্রেশন a ইনটু বি লেখা যায়, বা এটাকে গুণ আকারেও আমরা বুঝতে পারি। তার মানে এন্ড মানে এক ধরনের গুণ। সো দেখো তুমি এটাকে কিভাবে দেখতে পারো, 0 কে যদি 0 দিয়ে গুণ করো 0, তাই না? 0 কে 1 দিয়ে গুণ করলেও 0, 1 কে 0 দিয়ে গুণ করলে 0, 1 কে 1 দিয়ে গুণ করলে কি হচ্ছে, শুধুমাত্র আমি 1 পাচ্ছি। তো এটা হচ্ছে আমার বুলিয়ান এক্সপ্রেশন। আর সিম্বলটা দেখো, এই যে এ বি দুটো ইনপুট, আর এটা হচ্ছে আমার সিম্বল, এই যে এখানে একটা স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে কার্ভেচারের মতো। আচ্ছা, এখন এখানে কয় ধরনের কম্বিনেশন পসিবল হবে ট্রুথ টেবিলের? ইনপুট কয়টা আমার? দুইটা। এন্ড গেটের জন্য আমার ইনপুট দুটো, তাহলে আমার দেখো ট্রুথ টেবিলে 4 ধরনের কম্বিনেশন পসিবল। তার মানে 0 1 2 3, এই যে 4 ধরনের জন্য আমি হচ্ছে ট্রুথ টেবিলটা ড্র করব। আচ্ছা, এরপরে আসো হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। সো টাইমিং ডায়াগ্রাম কি, এখানে হচ্ছে ইনপুট আউটপুট গুলোকে আমি টাইমের রেসপেক্টে ড্র করেছি। এটা খুবই সোজা। সো এই ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয় সেটা যদি আমি দেখি, দেখো প্রথমে কি আছে আমার, এ গুলো যদি নেই, তাহলে এখানে এই জিনিসটা একটু মিসিং আছে, এখানে দাগটা দিয়ে নিও। ঠিক আছে, সো আগে হচ্ছে বি আছে, যেহেতু বিটাই ড্র করি, তাহলে আমার কি দেখো বি এর ইনপুট গুলো কিভাবে গেছে, প্রথমে 0, তারপরে কি আছে 1, তারপরে আবার 0, তারপরে হচ্ছে 1, তাই না? তাহলে প্রথমে দেখো বি শুরু হয়েছে কি 0, এই যে 0 নিলাম, তারপরে কি হয়ে গেছে 1, এটা মানে হচ্ছে 0, হ্যাঁ, আর এটা মানে হচ্ছে 1, এই যে 1 উঠলো, তারপরে আবার কি হয়েছে 0 হয়েছে এবং তারপরে হয়েছে 1। ঠিক আছে, এই যে এটা হচ্ছে বি ইনপুটটাকে এঁকে ফেললাম। তারপরে দেখো এর ইনপুটটা কিরকম আছে, 0 0 1 1, তার মানে কি প্রথম ক্ষেত্রে এই যে 0ই আছে, তারপরের ক্ষেত্রেও কি আছে 0, এই যে 0, তারপরের ক্ষেত্রে কি আছে 1 হয়েছে, তাই না? এই যে 1, আবার তারপরের ক্ষেত্রে 1 আছে। ঠিক আছে, সো এ এবং বি ড্র করাটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে তাহলে এরকম যদি এ বি ইনপুট যদি ড্র করো, এখন আউটপুটটা ড্র করতে পারবা না? দেখো এই অংশে কি, এটা হচ্ছে আমার A0 B0, তাহলে আউটপুট কত হবে, 0, এই যে 0 0 পাচ্ছি। আমরা জানি এন্ড এর ক্ষেত্রে 1 কখন পাবো, যখন এ বি দুটাই আমার শুধুমাত্র 1 হবে, তাই না? তার মানে দেখো এই অংশে কত, B1, বাট এ হচ্ছে 0, তার মানে এখানে আউটপুটে কত পাবো, 0 পাবো। 0, এই যে 0 পেয়েছি। আবার এখানে এই ক্ষেত্রে যদি লক্ষ্য করো, এখানে আমার বি এর ভ্যালু 0, এখানে এ এর ভ্যালু 1, আউটপুটে কি পাচ্ছি, যে 0 কিন্তু আমি পাচ্ছি। বাট এই ক্ষেত্রে দেখো বিও 1 এও 1, তাহলে এখানে কত পাবো আউটপুটে, 1, এই দেখো আউটপুটে 1 পেলাম। তাহলে আমি যদি তোমাকে এরকম করে না দিয়ে পরীক্ষায় ধরো দিলাম হচ্ছে যে আমি তোমাকে ইনপুটটা দিয়ে দিলাম এরকম করে, ঠিক আছে, আর এটা ধরো আর একটা ইনপুট দিয়ে দিলাম, তাহলে বলো তো এরকম একটা ইনপুট দিয়ে দিলাম, তাহলে বলো তো এখন এটার জন্য যদি এন্ড গেটের আউটপুট ড্র করতে বলি, কোথায় কি পাবা? ম্যাম ওই যে দুইটা যে 1 ওই জায়গায় শুধুমাত্র 1 পাবো, হ্যাঁ, বাকি তার সব মানে এই জায়গাটাতে তুমি শুধুমাত্র কি পাবা, 1 পাবা, আর বাকি সব জায়গায় কি থাকবে, 0 থাকবে। ঠিক আছে, সো টাইমিং ডায়াগ্রামটা কিন্তু খুবই ইজি, বুঝতে পারলে খুবই ইজি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এরপরে দেখো এন্ড গেট, এটা আমরা দেখলাম কি 2 ইনপুট এন্ড, এরকম ভাবে একইভাবে কি 3 ইনপুট এন্ড গেটও আমাদের পসিবল, 3টা ইনপুট থাকবে এবং কি হবে, একটা আউটপুট থাকবে। তাহলে এখন আমার ট্রুথ টেবিলে কয়টা কম্বিনেশন পসিবল হবে বলো তো? 8টা। 2 কিউব, তার মানে হচ্ছে এই যে 8টা কম্বিনেশন পসিবল হবে, এবং এক্সপ্রেশনটা কি হবে তখন, a ডট b ডট c হয়ে যাবে। ঠিক আছে, সো এটার জন্য কিন্তু একইভাবে টাইমিং ডায়াগ্রাম ড্র করা যাবে, এগুলো তোমাদের ল্যাব ম্যানুয়ালে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। আচ্ছা,
তাহলে এখন দেখো আমরা অর গেট দেখি। অর গেট কাকে বলে? অর কথাটা মানে কি? অথবা। তার মানে কি যে কোনো একজন ইনপুটের যে কোনো একজন যদি আমার লজিক 1 থাকে তাহলেই হচ্ছে আমি আউটপুটে 1 পাবো। তাহলে এটা যেহেতু আমার 2 ইনপুটের একটা অর গেট, অর গেটটা কি দেখো, অর গেটটা এন্ড গেটের কি ছিল? এই জায়গাটা স্ট্রেট ছিল, আর অর গেটের এই জায়গাটা একটু কি কার্ভ করা। ঠিক আছে, এটা হচ্ছে আমার অর গেটের সিম্বল। সো অর গেটের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কি দুইটা আমার যখন দুইজনই যখন যে কোনো একজন যখন হাই হবে তখনই আমি আউটপুট 1 পাবো। তার মানে দেখো এখানে হচ্ছে কি দুইটাই হচ্ছে 0, তার মানে কেউই প্রেজেন্ট নাই, তাহলে আউটপুট পাচ্ছি হচ্ছে 0। বাট এখানে দেখো 0 আর 1, তার মানে কি একটা বিট আছে আমার 1, একটা যেহেতু হাই আছে তাহলে আমি আউটপুট কি পাচ্ছি? 1 পাচ্ছি। আবার এখানে দেখো 1 এবং 0 এর মধ্যে এতে 1 আছে, তার মানে আমি আউটপুট 1 পাচ্ছি। আর যখন আমার দুইজনই 1 তখন তো আউটপুট 1 পাবোই। ঠিক আছে, তো এটাকে যদি আমি একটা সুইচ দিয়ে চিন্তা করি তাহলে কি এটাকে আমি এখন সুইচ গুলোকে প্যারালালি কানেক্ট করেছি আর এখানে আমার ল্যাম্পটাকে জ্বালাতে হবে। তাহলে দেখো আমার মনে করো এতে 0, এটা ওপেন আছে, বিটা হচ্ছে 1 আছে, বিটা কানেক্টেড, তাহলে কি ল্যাম্প জ্বলবে নাকি জ্বলবে না? কি মনে হয় তোমাদের? জ্বলবে ম্যাম। জ্বলবে, তাই না? কারণ কারেন্ট কি এদিক দিয়ে আসবে, এসে দুটা পাত আছে, এদিকে পাত এদিকে পাত, এদিকে যেহেতু ওপেন এইদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না, পুরা কারেন্টে কি এ বি এর ভেতর দিয়ে যে ল্যাম্পটাকে জ্বলাবে। সো ল্যাম্পে আমি কি পাচ্ছি? 1 পাচ্ছি। ঠিক আছে, এই কন্ডিশনটা। আবার যখন দুটো 1 তখন আমরা বুঝবো, বাট যখন দুটোই 0 তখন কি হচ্ছে সেটা বুঝতে পারতেছো? দুইটাই 0, কারেন্ট কি ফ্লো করতে পারবে? পারবে না। পারবে না, তার মানে ল্যাম্পটা অফ থাকবে। এই যে ক্ষেত্রে আমার আউটপুটটা হচ্ছে 0 পাচ্ছি। আর এটার বুলিয়ান এক্সপ্রেশনকে দেখো আমরা প্লাস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এ প্লাস হচ্ছে বি দিয়ে রিপ্রেজেন্ট করি, যদিও এটা কিন্তু সম্পূর্ণরূপে প্লাস হয় না, অ্যাডিশন হয় না। কারণ দেখো এই যে 0 প্লাস 0 করলে 0, ঠিক আছে, 0 প্লাস 1 করলে কি আউটপুট 1ই পাচ্ছি, আবার 1 প্লাস 0 করলে কি হচ্ছে? আউটপুট 1 পাচ্ছি। বাট 1 প্লাস 1 করলে কি হয়? আমার 10 হয়, কিন্তু এখানে আমি 1 পাচ্ছি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার দেখো বুলিয়ান এক্সপ্রেশন, সেটাকে আমি a প্লাস বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এরপর থেকে আমরা এই ডিজিটালে এন্ড মানে বুঝবো কি? গুণ, মানে মাল্টিপ্লিকেশন যোগ যেখানেই থাকবে সেখানে আমরা বুঝবো কোন গেট ইউজ করতে হবে? এন্ড গেট ইউজ করতে হবে। আর অর গেট ইউজ করতে হবে কোথায়? যদি আমার কোথাও প্লাস আকারে থাকে তাহলে আমার বুঝতে হবে কি সেখানে আমার অর গেট ইউজ করতে হবে। এরপর আমরা দেখব হচ্ছে ন্যান্ড গেট। সো ন্যান্ড গেট হচ্ছে এন্ড প্লাস হচ্ছে নট, তার মানে এন্ড গেটের সামনে যদি আমি একটা নট গেট বসিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে আমার ন্যান্ড গেট। ঠিক আছে, সো এটা হচ্ছে দেখো আমার ন্যান্ড গেটের সিম্বল। জাস্ট কি করেছি, এই যে এন্ড গেটের আগে হচ্ছে একটা বাবল বসানো হয়েছে, সো সেটা হয়ে গেল আমার ন্যান্ড। তাহলে বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে? আমরা জানতাম কি এন্ড এর বুলিয়ান এক্সপ্রেশন এ বি, তাই না? আর তাহলে ন্যান্ড এর ক্ষেত্রে উপরে একটা হোল বার বসবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা ভুল করো যেটা, সেটা হচ্ছে এ বার বি বার আলাদা আলাদা বার দাও। এইবার এই আলাদা আলাদা বার আর হোল বার কিন্তু এক কথা না, অবশ্যই এটা হচ্ছে ভুল। কি হবে? পুরাটার উপরে একটা হোল বার বসবে। ঠিক আছে, সো এই যে ন্যান্ড গেট আর নর গেট এদেরকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। কারণ কি ইউনিভার্সাল গেট বলার কারণ হচ্ছে এই ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সব ধরনের বেসিক গেটকে হচ্ছে বানানো যায়। সো তোমরা হচ্ছে আজকে হয়তো দেখবা না, নেক্সট ক্লাসে দেখবা যে হচ্ছে এই ন্যান্ড গেট নর গেট দিয়ে আমরা সব ধরনের বেসিক গেট কিভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা, সো ট্রুথ টেবিলটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি কি হবে? জাস্ট এন্ড গেটের যে ট্রুথ টেবিল সেটার ইনভার্ট হবে। সো এন্ড গেটের ট্রুথ টেবিলটা মনে আছে কি ছিল বলো তো? আমি কখন 1 পেতাম এন্ড এর? এটা যদি এন্ড এর একটা ট্রুথ টেবিল ড্র করি, কোনখানে কোন পয়েন্টে 1 পাবো আমি? আর যখন দুইটাই 1। দুইটাই 1, তাই না? তার মানে 3 নাম্বার পজিশনে শুধু 1 পাবো আর বাকি সব জায়গায় হচ্ছে 0 পাবো। সো ন্যান্ড এর ক্ষেত্রে কি হবে? দেখো এই এন্ড এরটা জাস্ট ইনভার্ট হয়ে যাবে, তার মানে 0 গুলো সব 1 হয়ে যাবে আর হচ্ছে এই 1টা হয়ে যাবে হচ্ছে 0। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো নর গেট। নর গেট কি? জাস্ট হচ্ছে অর গেটের সামনে একটা নট গেট বসিয়ে দিলেই হয়ে যাবে হচ্ছে নর গেট। সো দেখো সিম্বলটা কি? অর গেট, তার সামনে একটা বাবল বসানো আছে।
ঠিক আছে, সো এটা হচ্ছে আবার নর গেটের সিম্বল। সো নর গেটের ক্ষেত্রে যদি বুলিয়ান এক্সপ্রেশনটা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, অর গেটের যে বুলিয়ান এক্সপ্রেশন a প্লাস বি, সেটা যেটা আমরা অলরেডি দেখেছি, সেটার উপর কি হবে, একটা হোল বার হবে। ঠিক আছে, এই হোল বারটা দিয়ে আমার কি বোঝাচ্ছে, ইনভার্ট। তার মানে অ্যান্ড গেটের যদি আমি আউটপুট দেখতাম তাহলে আমি অ্যান্ড গেটে কখন 1 পেতাম বলতো? যে কোনো একটা 1 থাকলে 1। যে কোনো একটা 1 থাকলেই হচ্ছে 1 পেতাম, তার মানে এই তিনটে স্থানে আমরা 1 পেতাম আর প্রথমটাতে 0 পেতাম। তাহলে নর গেটের ক্ষেত্রে কি হবে বলতো? আচ্ছা আমি এটা মনে হয় ভুল বলছি, তাই না? এটা হবে অর গেটের ক্ষেত্রে। অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলেই হচ্ছে আমি 1 পেতাম, আর হচ্ছে যখন কেউ নাই তখন হচ্ছে 0। তাহলে নর গেটের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এই 0টা দেখো ইনভার্ট হয়ে যাচ্ছে আর বাকি 1 গুলো আবার 0 হয়ে যাচ্ছে। সো নর গেটও কি একটা ইউনিভার্সাল গেট, এই কথাটা মনে রাখো, এই কথাটা আমাদের পরবর্তীতে অনেক কাজ লাগবে, যে নর গেট আর হচ্ছে ন্যান্ড গেট এই দুইটা হচ্ছে আমার ইউনিভার্সাল গেট। এই গেট দিয়ে আমরা সব ধরনের বেসিক গেট ডিজাইন করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা দেখি এক্সঅর গেট। এক্সঅর গেটের ফুল নাম হচ্ছে এক্সক্লুসিভ অর। ঠিক আছে, এখান থেকে এক্স আসছে আর এখান থেকে অর কথাটা আসছে। সো এক্সঅর গেট কাকে বলে? এক্সঅর গেটে আমরা ইনপুটে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তখনই শুধুমাত্র আউটপুটে আমরা 1 পাবো। এই কথাটা মাথার মধ্যে একদম ঢুকায় না ভালো করে, যে কি হচ্ছে, ইনপুটে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলেই শুধুমাত্র আমি আউটপুটে 1 পাবো। সো এখানেও দেখো দুইটা ইনপুট, তার মানে আমার ট্রুথ টেবিলে কি 4 ধরনের কম্বিনেশন পসিবল। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলিনি, সেটা বলা হয়নি, এখানে দেখো 0 1 2 3 এরকম সিরিয়াল আকারে হচ্ছে ট্রুথ টেবিলটা ড্র করা হয়েছে। ঠিক আছে, এটা যদি তুমি 3-এর আগে 2 দাও, 2-এর আগে 0 দাও, তাহলে কিন্তু ট্রুথ টেবিলের কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের প্র্যাকটিস হচ্ছে বা ট্রেডিশন হচ্ছে কি এই সিরিয়ালটা বা এই সিকোয়েন্সটা হচ্ছে মেনটেন করা। তো তোমরা সবসময় ট্রুথ টেবিলটা এই সিকোয়েন্সটা মেনটেন করেই হচ্ছে ড্র করবা। ঠিক আছে, উল্টাপাল্টা সিকোয়েন্স চেঞ্জ করবা না। এই দেখো 0 0 0 1 1 0 1 1 এই সিকোয়েন্সটা হচ্ছে ফলো করবা। আচ্ছা, কোথায় ছিলাম, কি বলতেছিলাম, ভুলেই তো গেলাম। আচ্ছা, এক্সঅর গেট। বিজোড় সংখ্যক 1 হ্যাঁ, হলে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হচ্ছে 1 হবে। তার মানে দেখো প্রথমে কি কোনো 1 আছে? না ম্যাম। 1 নাই, তার মানে আউটপুট কত আমার, 0। আচ্ছা, এরপরে দেখো এ ইনপুট আর বি ইনপুট 1 আছে? জি ম্যাম আছে। কয়টা 1 আছে? শুধু বি তে 1 আছে, তার মানে একটা 1, এক মানে কি একটা বেজোড় সংখ্যা, তাহলে আউটপুটে আমি 1 পাচ্ছি। একইভাবে দেখো এই এ আর এই হচ্ছে বি, এতে একটা 1 আছে, তার মানে কি ইনপুট দুইটা, আমার একটা 1 আছে, তার মানে আমার বেজোড় সংখ্যক 1 আছে, তার মানে কি হলো আউটপুটে আমি 1 পাচ্ছি। আর লাস্টেরটার ক্ষেত্রে দেখো দুইটাই হচ্ছে 1 আছে, তার মানে কি আউটপুট কি 0 পাবা নাকি 1 পাবা? 0 পাবো। 0 পাবা। ঠিক আছে, সো এই কথাটা এখানে বলা হয়েছে। সো এক্সোরের যদি সিম্বলটা দেখি তাহলে দেখতে পাচ্ছি কি অরের মতনই দেখতে, কিন্তু তার সামনে আর একটা কি কার্ভেচার অংশ আছে, এটাই হচ্ছে আমার এক্সর। তাহলে এটার যদি বুলিয়ান এক্সপ্রেশন লিখতে চাই তাহলে কি লিখি, এ এক্সর বি, এটা হচ্ছে আমার এক্সর সাইন, প্লাস তারপরে যে সার্কেল এটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে এক্সর, এটা হচ্ছে এক্সরের সাইন। ঠিক আছে, তারপরে এটা সমান আবার ভেঙ্গে লেখা যায় হচ্ছে কি দেখো, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। সো এইটা কিভাবে আসছে এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো ডিটেলসে পড়বো। এখানে জাস্ট এতটুকুন বুঝো, এখানে কি করা হয়েছে, যে আউটপুটের যেই জায়গাগুলো 1 আছে তার করসপন্ডিং ইনপুট গুলোকে নেওয়া হয়েছে। সো আমি যদি এখানে আউটপুটটা পর্যবেক্ষণ করে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা 1 আছে এবং এখানে একটা 1 আছে, তাহলে কিভাবে নেওয়া হচ্ছে দেখো, এই 1 এর করসপন্ডিং ইনপুট। ঠিক আছে, তার মানে এই 1 এর করসপন্ডিং ইনপুটের কথা যদি চিন্তা করি তাহলে এখানে আছে 0। ঠিক আছে, 0 মানে হচ্ছে এ বার, আর 1 1 মানে কি বলতো, বি। তাহলে দেখো এটাকে এখন আমি গুণ অবস্থায় দিয়েছি, এ বার ইনটু বি, তার মানে কি এই টার্মটা শেষ না, তারপরে দেখো আবার একটা প্লাস সাইন এসেছে পরের টার্মে, তাহলে কি হবে বলতো, এ বি বার। এ আর এই যে এখানে আসতেছে বি বার। ঠিক আছে, তাহলে একইভাবে ধরো এটা তো এটার রিলেটেড না, আমি যদি এখানে বলতাম যে এখানে আর একটা 1 আছে এবং ইনপুট মনে করো হচ্ছে 1 0 1,
এটা হলো আমার হচ্ছে সি ইনপুট। তাহলে কি লিখতা বলো তো এই ওয়ানটার জন্য? ম্যাম এটা তো জোড় সংখ্যক ওয়ান না, তাহলে তো ওয়ান আসার কথা না। না না, এমনি হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে লিখতা? এখানে হতো সি একটা এক্সট্রা আসতো, হ্যাঁ, তাহলে এ কি হতো? এ হতো নাকি এ বার হতো? এ বার হতো। এবার C তারপরে বি, আর এটা কি যেহেতু সি এ ওয়ান আছে তাহলে হচ্ছে সি। এটা কিন্তু এক্সঅর গেট দিয়ে বুঝাইনি, এটা আমি জাস্ট এমনি ইকুয়েশনটা কিভাবে লিখতে হচ্ছে সেটা বুঝিয়েছি, ঠিক আছে? এটা এক্সঅর গেটের উদাহরণ না। সো এইখান থেকে এটা কিভাবে আসলো এটা আপাতত বুঝালাম, এটা আরো ডিটেলসে হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে বুঝাবো। আচ্ছা, এখন আমি যদি 3 ইনপুটের এক্সঅর গেট চিন্তা করি এবং আমি বলি যে একটা ইনপুট মনে করে 1 1 0, তাহলে বলো তো আউটপুট কত হবে এক্সঅর গেট অনুযায়ী? 1 হবে নাকি 0 হবে? 0 হবে। 0 হবে। আচ্ছা, এখন যদি আউটপুট 1 1 1 হয় তাহলে কি হবে? 1 হবে। 1 হবে। এই তো বুঝতে পেরেছো, ভেরি গুড। তার মানে কি আমার ইনপুটে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে শুধুমাত্র আউটপুটে 1 পাচ্ছি, আদারওয়াইজ হচ্ছে আমি 0 পাবো। আচ্ছা, এরপরে দেখি এক্সঅর গেটকে আমরা কিভাবে বাফার এবং ইনভার্টার হিসেবে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এজন্য এই জিনিসটাকে আমি এখানে নিয়ে এসেছি। এক্সঅর গেটকে আমরা বাফার, তো তোমরা অলরেডি বাফার কাকে বলে দেখেছো। বাফার কি বলতো? ইনপুটে যা দিব আউটপুটে যদি আমি সেই একই জিনিস পাই তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে বাফার। আর ইনভার্টার কাকে বলি? ইনপুটে যা দিব আউটপুটে যদি তার অপোজিটটা পাই তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ইনভার্টার। তাহলে দেখো আমরা এই এক্সঅর গেটকে কিভাবে বাফার হিসেবে ইউজ করতে পারি। তার মানে এই দেখো, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে বি। এখন এই ইনপুটটা আমি এই রেখে দিলাম, আর একটা ইনপুটকে আমি 0-তে ফিক্সড করে দিলাম। তাহলে দেখো এই এক্সঅর গেটটা এখন কি করতেছে? বাফার হিসেবে কাজ করতেছে। কাজ করতেছে কি হয় এটা কি বুঝতে পারো? এখন দেখো এর ভ্যালু কি হইতে পারে, আইদার 0 হতে পারে 1 হতে পারে, তাই না? আর বি তে আমি হচ্ছে দুই ক্ষেত্রেই 0 0 দিয়ে রাখছি। তাহলে বলো তো আউটপুটটা এখন কিরকম হবে? 0 হবে আর 1 হবে। আউটপুটে এটা তো আমি 0 দিয়ে রাখছি, তাই না? আর তাহলে এর ভ্যালু যখন 0 তাহলে আউটপুটে কত পাবো? 0। দুইটাই 0, তাই না? তার মানে হচ্ছে আমি 0 পাচ্ছি। তার মানে কি এতে যে ভ্যালুটা দিচ্ছে আউটপুটে কি সেটাই পাচ্ছ না তুমি? এতে 0 দিলে এখানে 0 পাচ্ছ। আচ্ছা, আবার এখানে দেখো বি তে আমি 0 দিয়ে রাখছি, এতে হচ্ছে আমি কি করলাম 1 দিলাম, তাহলে 1 0 আউটপুটে কত পাবা? 1 পাবো। বেজোড় সংখ্যক 1, তার মানে আউটপুটে 1 পাচ্ছি। তার মানে আউটপুটে কত পাচ্ছ? যেটা আমি এতে দিয়েছিলাম সেটাই আমি আউটপুটে পাচ্ছি না? জি ম্যাম। তার মানে দেখো এখানে এই এক্সঅর গেটটাকে আমি কি করছি? বাফার হিসেবে ইউজ করছি। যদি আমি কি করি এর একটা ইনপুটকে সবসময় 0-তে ফিক্সড রাখি। আচ্ছা, একইভাবে হচ্ছে এক্সঅর গেটকে আমি ইনভার্টার হিসেবে ইউজ করতে পারি। সেটা কি দেখো, একটা ইনপুট এ আর একটা ইনপুটকে আমি 1-এ ফিক্সড করলাম। তাহলে আবার যদি আমি এভাবে ড্র করি এ বি 0 1, আচ্ছা আমি এখন বি তে কি দিয়েছি? দুইটাই 1 দিয়ে রেখেছি। তাহলে দেখো তো আউটপুটটা কি হবে? এতে যখন 0 দিচ্ছি, বি তে 1 অলরেডি দেওয়া আছে, তাহলে আউটপুট কত হবে? 1 হবে। 1 হবে। তার মানে এতে দিয়েছিলা কত? 0। আর পেলা কি? 1। তার মানে কি এটাকে আমরা বলতে পারি না এবার? জি ম্যাম। আচ্ছা, আবার দেখো এখানে বি তে 1 দেওয়াই আছে, এতে এখন দিলা হচ্ছে 1, তাহলে এখন আউটপুট কত হবে? দুইটাই 0 1। বেজোড় সংখ্যক 1 ছাড়া আমরা জানি আউটপুটে কখনো 1 হয় না, তার মানে এখানে দুইটা জোড় সংখ্যক 1 আছে, তাহলে আউটপুট হবে হচ্ছে 0। তার মানে এতে কত দিয়েছিলা 1, এখানে কি পেলা 0, তাহলে আমরা কি বলতে পারি এর ইনভার্টটা পেয়েছো না? জি ম্যাম। ঠিক আছে। সো দেখো এক্সঅর গেটকে আমরা কি করতে পারি? ইনভার্টার এবং বাফার হিসেবে ইউজ করতে পারি। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? এটা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে। ম্যাম পাশে যে ট্রুথ টেবিলটা দেওয়া আছে এটা কি এই বাফার ইনভার্টারের? না, এটা হচ্ছে এক্সঅর গেটের হচ্ছে ট্রুথ টেবিল। বাফারের ক্ষেত্রে তো তোমার দুইটা বিট দিয়ে দেখাতে হবে, আমি যেটা ড্র করলাম না সেটা। কারণ কি তখন কি তোমার বিতে তো তুমি ভ্যালু ফিক্সড করে দিয়েছো, তাই না? তার মানে কি তোমার তো তখন 4টা কম্বিনেশন পসিবল হচ্ছে না, শুধুমাত্র 2টা কম্বিনেশন পসিবল হচ্ছে। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, এরপরে আসো হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট হচ্ছে তোমাদের লাস্ট টাইপ অফ গেট। এক্স নর গেট কি? এক্সঅর গেটের সামনে যদি একটা নট গেট বসিয়ে দাও তাহলেই আমরা পেয়ে যাব এক্স নর গেট। তার মানে কি যে এক্সঅর গেট
তার সামনে একটা বাবল বসিয়ে দিয়েছি যেটা আমার নট রিপ্রেজেন্ট করছে, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে এক্স নর গেট। সো এক্স নর গেটের যদি বুলিয়ান এক্সপ্রেশনটা দেখি সেটা কি, এ এক্স নর বি। দেখো এক্স অরে কি ছিল, প্লাসের চারপাশে সার্কেল, আর এবার কি একটা ডট, ডটের চারপাশে সার্কেল, এটা হচ্ছে আমার এক্স নর। ঠিক আছে, বা এক্স নর সমান আমি কি লিখতে পারি, এক্স অর লিখে তার উপর কি হোল বার লিখতে পারি না, কারণ আমরা কি বলেছি এক্স অর এর ইনভার্সই হচ্ছে তোমার এক্স নট, তার মানে যে এক্স অর লিখে উপরে যদি হোল বার দেই তাহলে সেটাও আমার কি এক্স নর গেট হচ্ছে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এখন আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, তাহলে যেহেতু দুটো ইনপুট, 4 ধরনের কম্বিনেশন পসিবল, এই যে 4 ধরনের কম্বিনেশন পসিবল হয়েছে। তাহলে এক্সঅর এর আউটপুটটা যদি মনে থাকে, এক্সঅর এ বলো তো কখন 1 পেতাম, বিজোড় সংখ্যক 1 তার মানে এখানে 1 আর এখানে 1, তাহলে এক্সঅর এর জন্য কি হবে, জাস্ট হচ্ছে ইনভার্ট হয়ে যাবে, 0 গুলো 1 হবে, 1 গুলো হচ্ছে 0 হয়ে যাবে। সো এইখান থেকে যদি আমি এখন বুলিয়ান এক্সপ্রেশনটাকে আবার রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে পারি, দেখো কি করব, আমি বলেছিলাম আউটপুটের করেসপন্ডিং পয়েন্ট গুলো কোথায় কোথায় 1 আছে প্রথমে সেটা খুঁজে বের করব। সো আমি দেখতে পাচ্ছি এখানে একটা 1, এখানে একটা 1, তারপরে কি করব, আউটপুটের করেসপন্ডিং ইনপুট গুলোর জন্য হচ্ছে আমি এই এক্সপ্রেশনটা লিখব। তাহলে এই 1টার জন্য যদি চিন্তা করি, এখানে এ কত, এ আছে নাকি এবার আছে বলো তো, এবার আছে, এবার, তাহলে এবার, আর এখানে কত আছে, বি বার, বি বার, তাহলে দেখো এবার ডট বি বার, ঠিক আছে, এই একটা টার্ম হয়ে গেল, তারপরে কি বসলো, একটা প্লাস সাইন বসলো, তারপরে আবার এই করসপন্ডিং ওয়ানটার জন্য এখন ইনপুট গুলোকে লক্ষ্য করব, এখানে কত আছে বলতো, এ নাকি এবার হবে, এ হবে, এ আর যেহেতু বি, 1 আছে সেহেতু 1 এ, আর এখানে বি আছে যেহেতু সেহেতু হচ্ছে 1 আছে যেহেতু সেহেতু বি, তাহলে প্লাস এ ইনটু বি। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো নাকি আরেকবার বলতে হবে? জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্ত ক্লাসে কারোর কোনো প্রবলেম আছে, বুঝতে অসুবিধা? এগুলো কিন্তু একদম ফান্ডামেন্টাল, ঠিক আছে, এই গেট গুলো যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু ডিজিটালের তুমি এরপরে কিছুই বুঝতে পারবা না। সো আজকের ক্লাসটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বাইনারি অ্যাডিশন দেখবা কিছু দূর পরপরই যে ইউজ হবে, আর এই গেট গুলো তো পুরা এই যে আমরা এই 7 উইকস যে ক্লাস করব সবকিছুতে এই গেট গুলোই ঘুরে ফিরে আসবে, ঠিক আছে। সো এই গেট গুলো কিভাবে কাজ করে, গেটগুলোর সিম্বল, বুলিয়ান এক্সপ্রেশন, ট্রুথ টেবিল, এগুলো একদম ভালোভাবে মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। তুমি যদি এগুলো ভুলে যাও বা মনে না থাকে, কনফিউজড হয়ে যাও, তাহলে কিন্তু পরবর্তীতে কিছুই বুঝবা না। আর ডিজিটালটা হচ্ছে ফুল একদম অঙ্কের মতো, তোমার যদি কোনো একটা স্টেপ ভুল হয় তাহলে কি হবে, পুরাটাই হচ্ছে ভুল হয়ে যাবে। আজকের ক্লাসটা খুবই ফান্ডামেন্টাল, এগুলো বেশিরভাগই তোমাদের পড়া, তারপরও দেখো পুরো একটা ক্লাস জুড়ে আমি হচ্ছে রিভিউ করছি যাতে এগুলো তোমাদের ভালো করে মনে চলে আসে, কারণ এগুলো আমাদের ইউজ হবে সামনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কিছু বেসিক পোস্টুলেটস দেখবো বা থিওরাম, অ্যালজেব্রিক থিওরামস দেখবো, থিওরাম অফ বুলিয়ান অ্যালজেব্রা দেখবো। আজকে আমরা কয়েকটা দেখেই ছেড়ে দিচ্ছি, এই যে 11টা দেখবো, বেশিক্ষণ লাগবে না, তারপর ছেড়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, সো দেখো বেসিক অ্যাসাম্পশন গুলো কি বলে, 0 ইন্টু 0 গুণ করলে কত হবে বলতো, 0 হবে, 0 হবে। আর 1 প্লাস 1 এটা হচ্ছে অর করা হচ্ছে এখানে, তাহলে কত হবে, 1ই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাসাম্পশন, এখানে কিন্তু অ্যাডিশন করেন, এখানে 1 প্লাস 1 কে অরিং করেছে, ঠিক আছে। সো অরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুইটাই যদি 1 থাকে তাহলে কি হয়, আউটপুটে সবসময় 1 হয়। ঠিক একইভাবে 0 প্লাস 0 করলে কি হচ্ছে, 0 হচ্ছে, 1 ইন্টু 1 করলে কি হচ্ছে, 1ই হচ্ছে। আচ্ছা, আবার 0 ইন্টু 1, আবার 1 ইন্টু 0 করলে কি হচ্ছে, 0ই হচ্ছে। 0 এর সাথে 1 যোগ করলে কি হয়, 1 হয়, আবার 1 এর সাথে 0 যোগ করলেও 1ই হয়। আচ্ছা, এখন x এর ভ্যালু যদি 0 হয় তাহলে x প্রাইমের ভ্যালু কত হবে বলো তো, ইনভার্সটা কত হবে, 1 হবে। আবার x এর ভ্যালু যদি 1 হয় তাহলে x বারের ভ্যালু কত হবে, 0 হবে, তাই না। এগুলো অলরেডি তোমাদেরকে বলা হয়েছে। আচ্ছা, x ইন্টু 0 কি হচ্ছে, দেখো 0ই হচ্ছে, আর x প্লাস 1 করলে 1 হচ্ছে, এই জিনিসটা কি বুঝো, দেখো তো এই 5 নাম্বারের পোস্টুলেটটা বুঝো নাকি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পোস্টুলেট।
এক্স প্লাস ওয়ান করলে যে ওয়ান হয়, এটা কি বুঝছো? যেমন ম্যাম এক্স এর ভ্যালু 0 হলেও 1 হবে, 1 হলেও 1 হবে। হ্যাঁ, ভেরি গুড। তো এখানে এক্স এর কি আমরা জানি বাইনারিতে দুইটা মাত্র ভ্যালু পসিবল, তাই না, 0 অথবা 1। তাহলে এক্স এর ভ্যালু যদি 0 হয়, 0-র সাথে 1 যদি তুমি করো তাহলে কি হচ্ছে, 1ই হচ্ছে। আর 1 যদি হয়, 1 প্লাস 1 যদি অর করো তাহলেও কি 1ই হচ্ছে। তার মানে এক্স প্লাস 1 মানে হচ্ছে 1 হবে। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পোস্টুলেট। এটা হচ্ছে আমরা পরবর্তীতে অনেক জায়গায় ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, আবার এক্স ইন্টু 1 করলে কি হয়, দেখো এক্সই হয়, তাই না। আবার এক্স প্লাস 0 করলে কি হয়, এক্সই হয়। আচ্ছা, এই অ্যাসাম্পশনটা খুব ইম্পর্টেন্ট, এই 7 নম্বরে, এটা আমাদের অনেক ব্যবহার হবে। দেখো এক্স ইন্টু এক্স করলে কি হয়, একটা এক্স হয়, তাই না। 0 ইন্টু 0 যদি করো 0, তাই না। আবার যদি 1 ইন্টু 1 করো তাহলে কি 1ই কিন্তু থাকে। সো এই জিনিসটা এটা দিয়ে বুঝাচ্ছে। আবার দেখো এক্স প্লাস এক্স, যদি দুইটা এক্স লিখো, এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু কি, আমরা একটা এক্স লিখতে পারি। এটা কারণ কি, দেখো এক্স এর ভ্যালু কি হতে পারে, আইদার 0 অথবা 1। যখন দুইটাই 0 তখন কি হবে, 0ই পাচ্ছি, তাই না। এই যে একটা এক্সই পাচ্ছি। আবার যখন দুইটাই 1 তখন 1 1 মানে কি 1। তার মানে কি এক্স প্লাস এক্স কে আমরা এক্সই লিখতে পারি। আচ্ছা, একইভাবে দেখো এক্স প্লাস এক্স বার মানে কি 1, আর এক্স ইন্টু এক্স বার মানে হচ্ছে 0। এই দুইটা রুলও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভোলা যাবে না কিন্তু, এগুলো কিন্তু এর পরবর্তীতে অনেক ইউজ হবে। আচ্ছা, একইভাবে এই জিনিসটা দেখো, এই জিনিসটা ভুল করো, এক্স ডাবল প্রাইম মানে কি এক্স। তাহলে কোন সংখ্যাকে যদি তুমি দুইবার বার নাও তাহলে কি করবে, অরিজিনাল সংখ্যাটাই পাবা। বুঝতে পারছো? জি ম্যাম। 1 কে যদি ইনভার্স করো তাহলে কত হবে, 0 না। 0। আবার 0 কে যদি আবার ইনভার্স করো 1 হবে না। তার মানে কি দুইবার ইনভার্স করলে কি পাচ্ছো, অরিজিনাল সংখ্যাটাই তুমি পাচ্ছো। আচ্ছা, এরপরে দেখো এখানে জাস্ট ডিস্ট্রিবিউট করছে এক্স ওয়াই প্লাস জেড, এটাকে জাস্ট গুণ করে দিলে এটাই থাকে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড। এটা মনে রাখার, এটার তো প্রমাণটা দেখলে ইনশাল্লাহ পারবা। এটা জাস্ট মনে রাখার একটা সহজ পদ্ধতি বলি, এই পোস্টুলেটটা কিভাবে মনে রাখা যায়। এক্স প্লাস ওয়াই জেড, তাই না। তার মানে দেখো এই এক্সটা কি আছে, একা আছে, যে একা আছে সে হচ্ছে দুইবার যাবে। দেখো এক্স প্লাস ওয়াই জেড, তার মানে এটার সমান আমি কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই। আবার কি লিখতে পারি, দেখো এই এক্সটা আবার যাবে জেড এর সাথে আরেকবার, এক্স প্লাস জেড। আর এখানে এমনি এটার হচ্ছে প্রমাণ দেখানো আছে, প্রমাণটা দেখে নিও। বাট এটা হচ্ছে এরকম, এটা তোমাদের বহুবার জায়গায় ইউজ করতে হবে। সো এটা হচ্ছে শর্টকাট মনে রাখার উপায়, যে একা আছে সে কি হবে, দুইবার গুণ হবে এই দুইটা সংখ্যার সাথে। তাহলে আমি যদি বলি এ প্লাস বিসি, তাহলে কি হবে বলো তো, এটা সমান সমান এই পোস্টুলেট অনুযায়ী কি লেখা যায়, A plus B into A plus C. ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, আর প্রমাণটা তোমরা নিজেরা একটু দেখে নিও। আচ্ছা, আর মাত্র 3টা রুল, এটা পরে আজকে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বার সমান এক্স। এটা কি প্রমাণ করতে পারবা না, এক্স। তাহলে দেখো ওয়াই প্লাস হচ্ছে ওয়াই বার, এখানে যদি এক্সটা কমন নেই, এখন ওয়াই প্লাস ওয়াই বার মানে কত, কিছুক্ষণ আগে দেখেছিলে একটা, কত ছিল দেখো তো, এই যে এক্স প্লাস এক্স বার মানে কত 1 না। তার মানে কি এখানে 1 বসে যাচ্ছে, তাহলে কি থাকছে, এক্সই থাকছে। বুঝতে পারছো? আচ্ছা, জি ম্যাম। আর আরেকটা যেটা সবচাইতে ইম্পর্টেন্ট এবং বহুবার ব্যবহৃত হবে সেটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস লটা কি দেখো, এক্স ওয়াই যদি হোল বার থাকে সেটা সমান আমি ভেঙে লিখতে পারি কি, এক্স বার তারপরে কি হয়ে যাবে প্লাস ওয়াই বার। ঠিক আছে, আর যদি যোগ অবস্থায় থাকে এক্স প্লাস ওয়াই হোল বার থাকে তাহলে কি হয়ে যাবে সেটা, এক্স বার, এই প্লাসটা তখন হয়ে যাবে হচ্ছে আবার ইনটু ইনটু ওয়াই বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডি মর্গানস ল। আচ্ছা, আর এরপরে আরেকটা আছে এক্স প্লাস এক্স বার ওয়াই সমান লেখা যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো এটার একটা প্রমাণ করা আছে, এটা দেখলেই বুঝতে পারবা। এই তো এই পর্যন্তই তাহলে ছিল। আচ্ছা, আর লাস্টেরটা তো বুঝতে পারছো মনে হয়, এক্স ডট হচ্ছে এটাকে যদি গুণ করো, লাস্টেরটাকে যদি গুণ করো এক্স এক্স বার প্লাস হচ্ছে ওয়াই আছে, তাহলে কি হচ্ছে এক্স ইন্টু এক্স বার প্লাস হচ্ছে এক্স ওয়াই। এক্স ইন্টু এক্স বার মানে কত দেখো তো 0 না, এই যে আমরা একটা পোস্টুলেটে আগে দেখে এসেছি,
এক্স ইন্টু এক্স বার মানে হচ্ছে 0, তার মানে কি এটা হয়ে যাবে হচ্ছে 0, তার মানে হচ্ছে এক্স ওয়াই। এটা দেখো, এটা মনে রাখাও কিন্তু সুবিধা। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স বারের ভ্যালু কত, 0, তার মানে কি সবসময় 1 ইন্টু 0 0। আবার এক্স এর ভ্যালু যদি 0 হয়, এক্স বারের ভ্যালু কত 1, তাহলে 1 ইন্টু 0 কি 0, তার মানে কি এটা সবসময় আমার 0ই থাকছে, প্লাস হচ্ছে এক্স ওয়াই। সো এই পর্যন্তই ছিল আজকের। এই পর্যন্ত বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে। সো আজকে আমাদের মোটামুটি একদম ফান্ডামেন্টাল আমরা যে কাজগুলো করে ফেলেছি। নেক্সট দিন হচ্ছে আমরা কি করব, নেক্সট দিন হচ্ছে আমরা কার্নো ম্যাপ করব। সেই কার্নো ম্যাপ বোঝার জন্য আজকের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট গুলো হচ্ছে ক্লিয়ার থাকা কিন্তু খুবই প্রয়োজন। সো আই উইল রিকোয়েস্ট ইউ অল, প্লিজ হচ্ছে তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করে এসো, না হলে নেক্সট ক্লাসগুলো বুঝবে না। আর ডিজিটাল হচ্ছে মানে আমার মতে হচ্ছে ওয়ান অফ দি ইজিয়েস্ট সাবজেক্ট। তোমাদের হয়তো মসফেট, বিজেটি, ওপ্যাম্প এগুলো কঠিন লাগছে, এগুলো একটু বোঝা কঠিন, বাট ডিজিটালটা কিন্তু কম্পারেটিভলি সবচেয়ে সোজা। তুমি যদি জাস্ট ক্লাসে বুঝে যাও তাহলে আমার মনে হয় খুব বেশি তোমাদের এটার পিছনে এফোর্ট দিতে হবে না, কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কাইন্ড অফ ম্যাথের মতো, যাদের ম্যাথ ভালো লাগে তাদের হচ্ছে ডিজিটাল না ভালো লাগার কোনো কারণই নাই। এবং ডিজিটাল রিয়েলি খুবই ইজি, আমি এমনি বলতেছি না তোমাদেরকে, ডিজিটালটা খুবই সোজা, একটু যদি মন দাও তাহলেই তোমরা হচ্ছে ভালো করবে আশা করি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। বুধবারে হচ্ছে তোমাদের পরীক্ষা, পরীক্ষা রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম, টাইমটা একটু বাড়িয়ে দিলেন। আচ্ছা, আমি টাইম দিয়েছি হচ্ছে পরীক্ষায় 35 মিনিট, ঠিক আছে? আর কোয়েশ্চেন হচ্ছে আগের থেকে অনেক ছোট করেছি। এবার আমি তোমাদের আপলোডিং টাইম দিয়েছি 15 মিনিটস, আর তোমাদের পরীক্ষার টাইম হচ্ছে 20 মিনিটস। অ্যাকচুয়ালি 20 মিনিটস লাগবে না, তার চেয়ে কম সময় লাগবে যদি বুঝে করো। এবং আবারও বলছি, সেট থাকবে, তো দয়া করে নিজের সেটেরটা অ্যান্সার করো, অন্যের সেটে যে হচ্ছে গিয়ে অ্যান্সার করে বসে থেকো না। সো সবাই ভালো করে পরীক্ষা দাও। তোমাদের ছোট ছোট কোয়েশ্চেন থাকবে, ম্যাথ প্রবলেম থাকবে পরীক্ষাতে, তারপরে হচ্ছে মিস থিওরি থাকবে? ওয়েভ ফর্ম ড্র করা থাকবে, থিওরি থাকতে পারে, ঠিক আছে? সো হচ্ছে গিয়ে এই কুইজে আমি এমন ভাবে কোয়েশ্চেন সেট করেছি যে শুধু ভালো স্টুডেন্ট না, যারা পড়াশোনা করে আসবে তারাই হচ্ছে গিয়ে 20-এ 20 পাবে। তোমাদের প্রথম কুইজে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম, তারপরে তোমাদের খাতা দেখে আমার নিজেরই তোমাদের চেয়ে মনে হয় আমার বেশি দুঃখ লাগছে। এটা কেন হয় আমি জানি না। প্রত্যেক সেমিস্টারে স্টুডেন্টরা যখন খারাপ করে, তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো খারাপও লাগে না, আমার তার চেয়ে বেশি খারাপ লাগে। তারপরে আমি আবার পুরা কোয়েশ্চেন করার পরে আবার সব কোয়েশ্চেন চেঞ্জ করছি, চেঞ্জ করে অনেক সোজা কোয়েশ্চেন দিছি তোমাদের অবস্থা দেখে। আমি চাই যে তোমরা এই কুইজটাতে সবাই 20-এ 20 পাও। সো যাতে যারা পড়াশোনা করে আসবে তারাই যাতে 20-এ 20 পেতে পারে, এরকম ভাবে কোয়েশ্চেন করা হয়েছে। কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে, সো একটু পড়াশোনা করে আসলেই তোমরা 20 পাবা। আর টাইম হচ্ছে 35 মিনিট দেওয়া হয়েছে আপলোডিং টাইম সহ। আমি সেদিন হচ্ছে ছুটিতে থাকবো বুধবারে, সো হচ্ছে তোমরা চেষ্টা করবা খুব বেশি প্রবলেম না হলে। আমার একটা কাজ আছে খুব ইম্পর্টেন্ট, এজন্য আমি ছুটি নিয়েছি। সো চেষ্টা করবা হচ্ছে গিয়ে ফোন না দেওয়ার জন্য, যদি একান্ত প্রবলেম না হয় তাহলে ফোন করবা না, আমি তখন একটা মিটিং এ থাকবো। আর বেশি প্রবলেম হলে ফোন করতে পারো, তাহলে আমি বের হয়ে ধরলাম, অসুবিধা নাই। আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমরা সবাই টাইমলি হচ্ছে সাবমিট করবা। এবার কিন্তু 4 জন হচ্ছে গিয়ে পরে হচ্ছে গিয়ে সাবমিট করেছো, এরকম করলে কিন্তু আমি আর নিব না। আর যদি তোমাদের আপলোড করতে সমস্যা হচ্ছে তাহলে কি করবা, সঙ্গে সঙ্গে উইদিন পরীক্ষার টাইমের মধ্যে হচ্ছে গিয়ে আমাকে মেইল করে দিবা, আমাকে ফোন করারও দরকার নাই। এবং মেইলের মধ্যে তোমরা একটা সাবজেক্ট দিও। তোমরা হচ্ছে কি যে মেইল যে করো, একটা সাবজেক্টও লিখো না। এত হাজার হাজার মেইলের মধ্যে আমি তোমার মেইলটাকে কিভাবে খুঁজে পাবো বলো তো? টাইমের মধ্যে মেইল করে দিলে কোনো সমস্যা নাই, কোনো মার্কস কাটা যাবে না। বাট এবার যদি টাইমের পরে হচ্ছে গিয়ে সাবমিট করো তাহলে আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে নাম্বার দিবই না, একদম 0 দিয়ে রাখবো। সো টাইমের মধ্যে সাবমিট করবা। 35 মিনিট টাইম দেওয়া হয়েছে পরীক্ষায়, এত টাইম লাগবে না। আপলোডিং টাইম 15 মিনিট দেওয়া হয়েছে, সো আশা করছি এর মধ্যে আপলোড সবাই দিতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর কোয়েশ্চেনটা হচ্ছে আমি তোমাদের যে একটা কমন গ্রুপ আছে না, এ বি একসাথে, যেটা ওটাতে হচ্ছে পোস্ট করব, ঠিক আছে? ওই গ্রুপে তো সবাই আছো নাকি আবার কেউ ওখান থেকে লিভ নিয়ে নিয়েছো? না ম্যাম, আছি। তাহলে আমি হচ্ছে কমন গ্রুপ, তোমাদের যেহেতু এ এবং বি সেকশনে একসাথে পরীক্ষা হবে,
সো আমি তোমাদের কমন গ্রুপ যেটা সেটাতে হচ্ছে কোয়েশ্চেন পোস্ট করব। আজকে যারা আসে নাই তাদেরকেও একটু বলে দিও এই কথা যাতে আমি না শুনি, এই যে আমার রেকর্ডও হচ্ছে যে ম্যাডাম আমি হচ্ছে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছি, আমি কোয়েশ্চেন পাই নাই। তোমরা যা তোমাদের যেসব ফ্রেন্ডরা আজকে আসে নাই বা এসেও হচ্ছে গিয়ে এখন ক্লাস না শুনে অন্য কিছু করছে তাদেরকে একটু বলে দিও দয়া করে যে কোয়েশ্চেনটা হচ্ছে মেইন যে গ্রুপ যেটাতে আমরা প্রথমে ক্লাস নিতাম সেই গ্রুপটাতে হচ্ছে কোয়েশ্চেনটা আপলোড করা হবে, সেটাতে যাতে দেখে। আর পরীক্ষার টাইম কয়টার সময়? সাদিয়া না এই ক্লাসের সিআর 4টার সময় না? জি ম্যাম 4টা বাজে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে 4টার সময় হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন দেওয়া হবে 4টা থেকে 4টা 35। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ছিল। কারোর কোনো প্রবলেম হলে আমাকে গুগল ক্লাসরুমে হচ্ছে তো প্রাইভেটলি মেসেজ পাঠানো যায়, ওটা মেসেজ পাঠাতে পারো বা মেইল করতে পারো বা ফোনও দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে কি বিজেটি আর মনে হয় অ্যাপ্লিকেশন আমি বলেছিলাম হচ্ছে আমি দিব, আমি দিতে পারি নাই। সো বিজেটির যে অ্যাপ্লিকেশন তোমার সুইচ এবং অ্যাম্পলিফায়ার হিসেবে এই দুটো পড়তে হবে না, আমি যেহেতু ওই দুটো দেই নাই সো ওই দুটো তোমাদেরকে পড়তে হবে না কুইজের জন্য, নট ফাইনাল। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, সো যেগুলো জিনিস আমি পড়িয়েছি বা হচ্ছে হোমওয়ার্ক, প্লিজ হচ্ছে হোমওয়ার্ক গুলো ভালোভাবে করো। হোমওয়ার্ক কিন্তু ডিরেক্ট আসবে না, বাট যারা হোমওয়ার্ক বুঝে বুঝে করবা তারা হচ্ছে ইনশাল্লাহ পারবা। সো এই পর্যন্তই ছিল আজকে, তোমাদের কোনো কোয়েশ্চেন না করলে আমি শেষ করে দিই।